আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, গণতন্ত্রের মোড়কে গেড়ে বসা স্বৈরশাসনের পতন হয়েছে দেশে। গত প্রায় ১৬ বছর দেশের রাজনৈতিক দলগুলো ভোটের অধিকার ফিরে পেতে আন্দোলন সংগ্রাম করেছে, ঝরেছে বহু প্রাণও। অবশেষে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এর আগেও দেশে গণ অভ্যুত্থান ঘটেছে, কোনো বাড়ি পতিত সরকারকে দেশ ছেড়ে পালাতে হয়নি ক্ষমতা হারানো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও। তবে এবার সরকার প্রধান থেকে শুরু করে আমলা, পুলিশ, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সাংবাদিক, এমনকি সংস্কৃতি কর্মীদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে কিংবা আত্মগোপনে থাকতে হচ্ছে। কিন্তু এর কারণ কি? বিশ্লেষকদের অধিকাংশরাই বলছেন গত ১৬ বছরে চরম স্বেচ্ছাচারিতা, দাম্ভিকতা আর দলীয়করণের কারণে ভেঙে গেছে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা। আর এই ভেঙে পড়া প্রতিষ্ঠান তথা রাষ্ট্র মেরামতের দায়িত্ব কাঁধে নিয়ে সংস্কারের কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে রাজনৈতিক সহযোগিতা কিংবা ঐক্যমত্য ছাড়া সংস্কারের লক্ষ্যে পৌঁছানো কি সম্ভব? ইতিমধ্যে সংস্কার যাত্রার অংশ হিসাবে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের বিষয়ভিত্তিক অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। কিন্তু রাজনীতির সংস্কার কি শুরু হয়েছে? স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে বেরোতে পারবে কি রাজনীতি? এমন প্রশ্নকে সামনে রেখে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় রাষ্ট্র সংস্কার শুরু, কিন্তু রাজনীতির সংস্কার। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর জোবাইদা নাসরিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আমাদের সাথে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং আরও দুজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে যুক্ত হবেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তারাও অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে উপস্থিত হবেন। দর্শক, আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে শুধু এতটুকু জানিয়ে রাখছি যে আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ের উপরে আপনার প্রশ্ন রাখতে পারেন সম্মানিত আলোচকদের কাছে। আপনার মতামত থাকলে সেটিও ছোট্ট করে আমাদেরকে জানাতে পারেন। শুরুতেই আশরাফ কায়সার ভাই, আপনার কাছেই আসতে চাই যে রাষ্ট্র সংস্কারের জন্য যে গৃহীত ব্যবস্থা, আমরা 6টি কমিশনের ব্যাপারেও দেখছি, যারা প্রধান হচ্ছেন তারা কাজও শুরু করবেন এরকম একটা প্রস্তুতি জায়গাও দেখছি। কিন্তু যে জায়গাটা নিয়ে এত আলোচনা, আন্দোলন, সংগ্রাম, সেই রাজনীতির সংস্কারের প্রশ্নে আমাদের উদ্যোগগুলো কতটুকু দেখছেন? আমি রাজনীতির সংস্কারের আলোচনা বা উদ্যোগ অথবা তৎপরতা কিন্তু দেখছি না। আপনি জানেন যে এই গণ অভ্যুত্থানের সব চাওয়া পাওয়া এবং সব দাবি কিন্তু রাজনীতি সংশ্লিষ্ট। দেখুন, আপনি যখন রাষ্ট্রের সংস্কার বলছেন, রাষ্ট্রটি পরিচালিত হবে কিভাবে? রাজনীতির ভেতর দিয়ে। আর গণ অভ্যুত্থানে কিন্তু আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা এবং তার অভিলাষ, তার অভিপ্রায়, এগুলো জানতে পেরেছি। এখন আমি মনে করছিলাম যে আমাদের প্রথম কমিশনটি হবে এই যে রাজনীতির যে অভিলাষ বা অভিপ্রায়, সেটিকে ধারণ করার একটি কমিশন। কেননা আপনি যদি সেই দার্শনিক জায়গাটা না দেখেন, রাজনীতির প্রত্যাশাটি না দেখেন, তাহলে আপনি কি করে সাজাবেন রাষ্ট্রটিকে? কি করে সংস্কার করবেন প্রশাসনকে? কি করে সংস্কার করবেন পুলিশকে? কি করে সংস্কার করবেন এমনকি দুর্নীতির কালো চক্রকে? রাজনীতি হওয়ার কথা যেমন মাথাটা, তারপরে আমাদের শরীরটা হচ্ছে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমার কাছে সংস্কারের উদ্যোগগুলো অবশ্যই জরুরি এবং তার একটা কোনটা প্রায়োরিটাইজ করবে, কোনটা করবেন, এটি আছে। কিন্তু আপনি যদি রাজনীতি নিয়ে কথা না বলেন, তাহলে কিন্তু আপনি সংবিধানে কি ধরনের সংশোধন চান অথবা পুনর্লিখন চান, সেই আলোচনাটি কিন্তু অসম্পূর্ণ। রাজনৈতিক দলগুলো যে কথাগুলো বলছে, তাতে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো সংস্কারকে এগিয়ে নেওয়া কিংবা তাদের অভ্যন্তরীণ সংস্কারের প্রশ্নে তাদের সোচ্চারের যে প্রশ্ন, সেই জায়গাটা থেকে অগ্রগতি কতটুকু দেখছেন? এখানে রাজনীতির দুটি চেহারা আছে। একটি হচ্ছে যে আপনার রাষ্ট্রের নীতি, আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো, যারা রাজনৈতিক দল যারা নির্বাচন করবেন তাদের রাজনীতি। আমরা দুইটাকে যেন গুলিয়ে না ফেলি। ধরে নেন রাজনৈতিক দল বাজারে নেই, তাহলে রাষ্ট্রটি চলবে কোন রাজনীতির আলোকে? সেই রাজনীতির দর্শনটা কি?
সেই রাজনীতির কাঠামো কি এবং সেই রাজনীতিতে আপনি কি কি সংস্কার চান। জি। ধরেন আমরা রাজনীতিতে চেয়েছি যে আপনি পরিবারতন্ত্র থাকবে না, আমরা রাজনীতিতে চেয়েছি পক্ষপাত হবে না, আমরা চেয়েছি সব নাগরিক সমান অধিকার পাবে এবং তাদের আইনের শাসনের প্রতি সমান থাকবে, সরকারগুলো জবাবদিহিমূলক হবে এবং প্রশাসন নিরপেক্ষ হবে এবং পুলিশ জনগণের বন্ধু হবে। এই যে আমরা কথাগুলো বলে থাকি, এগুলো তো তারপরে সংস্কারের কথাটি। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরে বলি, আমি রাজনৈতিক দলকে অত্যন্ত দুঃখজনকভাবে গত ৪৫ দিন ধরে তাদের কোনো সমালোচনা করতে দেখছি না, ওই অর্থে তাদের ভেতরের কোনো সংস্কারের কার্যক্রম দেখছি না। দেখুন, সরকার রাষ্ট্রের সংস্কারের জন্য কমিশন করেছে না, তাহলে তারা তো কথা বলছে, তাহলে তারা কি নিয়ে কথা বলছে? তারা কথা বলছে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের কি কি প্রায়োরিটি অগ্রাধিকার হওয়া উচিত, কি ধরনের সংস্কার হওয়া উচিত, এবং তারা বারবার বলছেন তারা একটা রোডম্যাপ চান, তারা রোডম্যাপ চান, তারা নির্বাচনের সময়সূচি চান এবং তারা চান নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার হোক, যাতে তো ভোটাভুটি করে তারা ক্ষমতায় যেতে চান। কিন্তু আমরা তো এই রাজনীতি নিয়ে তারা ক্ষমতায় যাবেন এটি আমরা চাই না, আমরা তো চাই পরিবর্তিত রাজনীতি নিয়ে তারা ক্ষমতায় যাবে। তার ধরনের ফিলোসফিটা বলছিলেন, তার ধরনটা কেমন হবে? আপনি যদি আমি যদি পরিবর্তিত রাজনীতির চেহারাটি বলি, সেটি হচ্ছে শেখ হাসিনা যে রাজনীতি করেছেন তার ঠিক বিপরীত রাজনীতি, যেখানে আপনি অন্য দলগুলোকে সমান সুযোগ দিবেন, বিরোধী মতকে সম্মান করবেন, যেখানে আপনি দলীয়করণ করবেন না এবং যেই রাজনীতিতে আপনি জনগণের কাছে জবাবদিহিমূলক হবেন। এখন শোনেন, বড় দলগুলো তাদের ভেতরে গণতন্ত্রের কাঠামোটি কেমন, তাদের ভেতরে কি স্বৈরাচার আছে, তাদের ভেতরে কি গণতান্ত্রিক প্র্যাকটিস আছে? যদি তা না থাকে, যদি সেটা তারা না করেন, তাহলে তারা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মানানসই রাজনৈতিক দল হচ্ছেন কিনা, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি গত ৪৫ দিনে খুঁজে পাইনি। জি, অসংখ্য ধন্যবাদ আশরাফ কায়সার ভাই। আরো আলোচনা শুনবো। দর্শক, আমাদের সঙ্গে দুজন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আসুন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আপনাদের দুইজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাইফুল হক, আপনার কাছে আসতে চাই, যেটি আশরাফ কায়সার ভাই বলছিলেন যে আসলে গত ১৬ বছর ধরে যা হয়েছে তার বিপরীত যে চিত্রগুলো বা বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা গণতান্ত্রিকভাবে মানুষ প্রত্যাশা করে, সেগুলোই রাষ্ট্র সংস্কারের বা রাজনৈতিক সংস্কারের মূল ভিত্তি হওয়া প্রয়োজন। কতটা দেখছেন? আপনাকে ধন্যবাদ। আর সম্মানিত আলোচকবৃন্দ, আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি মনে করি যে সংস্কারের একটা ঢেউ চলছে, সেই ঢেউটা তো রাজনৈতিক দলগুলোকে স্পর্শ করেছে। এটা যে খুব আজকের ৫ই আগস্টের পরে ব্যাপারটা তা না, এটা আমরা গত কয়েক দশক ধরে আছে। মুক্তিযুদ্ধের পরে ৭২ সালে যখন শুরু হয়েছিল, তখনও তো আমরা অনেক পরিবর্তন, বিপ্লব পরিবর্তন, অনেক আলোচনা, স্বপ্নভঙ্গ হয়েছিল। এরপরে আরেকবার এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের পরে ৯০-এর পরে আরেকবার বিশাল একটা সম্ভাবনার জায়গাটা আমরা তৈরি হয়েছিল। ৩ জোটের, আমি তখন ৫ দলের, তখন আমরা যুক্ত তৎকালীন ওয়ার্কার্স পার্টি, ৮ দল, ৭ দল এবং ৫ দল। আমি ছিলাম সম্ভবত ইয়াংগেস্ট মেম্বার সেই সমন্বয় কমিটি। তো আমরা সেটা পরবর্তীকালে কোনো নির্বাচিত সরকার বা যারা ক্ষমতা এসছেন, এটা ডিপ ফ্রিজেই সেটা গেছে, এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। এরপরে একবার ২০০৭-৮-এ যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার এলেন, সামরিক বাহিনীর পেছনে তারা সামনে দাঁড়ালেন, তখন এটা নিয়ে অনেক আলোচনা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখন রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে অনেক বড় আলোচনা, নানা হইহট্টগোল এবং -2 ফর্মুলা, এগুলো আমাদের বহুল আলোচিত। তৎকালীন ২ নেত্রীকে জেলখানা যাওয়া, অনেককে জেলখানা যাওয়া, আমরা অনেকগুলো ঘটনা জানি। ঘটনাক্রমে পরবর্তীকালে সংস্কার নিয়ে যারা কথা বললেন দলের মধ্যে বা বাইরে, সংস্কারপন্থী যারা, একটা পর্যায়ে তারা বড় ধরনের বিপদের মধ্যে তারা পড়লেন। গোটা দলের মধ্যে, কিছুটা বৃহত্তর রাজনৈতিক সমাজের মধ্যে এরা সংস্কারপন্থী। তার মানে হলো যে এরা দলের যে ট্র্যাডিশনাল রাজনীতি বা নেতৃত্ব, তারা এক ধরনের রেবেল, তারা রেবেল। এবং এটা দুর্ভাগ্যজনকভাবে অনেকের কাছে তখন এটা এক ধরনের গালিতে পর্যবসিত হয়েছে, যেটা এখন এবার যে ২৪ সালের পরে যে সংস্কারটা ব্যাপকভাবে এসছে, আমি মনে করি সমাজে যেমন যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আমার রাষ্ট্র, আমার সরকার, আমার প্রশাসন, আমার সংবিধান, আমার নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, একই সাথে রাজনৈতিক দলগুলোর, আমি যে কথাটা বলে এই পর্বে শেষ করতে চাই,
রাজনৈতিক দলগুলোর সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণের জন্য যে যারা ক্ষমতায় যাচ্ছেন, রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতার যে মেলবন্ধন, এটা দানবীয় শক্তি এটা হয়ে উঠছে। বিশেষ করে যারা সরকারে থাকেন, যারা আইন প্রণেতা, তারা যখন উন্নয়ন বা তারা যখন অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, যখন এই ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা যখন একটা হাতে, মুষ্টিমের হাতে যখন এটা কেন্দ্রীভূত হয়ে যায়, সেখানেই অগণতান্ত্রিক বা পেশিত্বের এবং তার প্রভাবটা রাজনৈতিক দলের মধ্যে। এখন যে আশরাফ কায়সার চমৎকার করে বললেন যে রাজনৈতিক দল আমরা গণতন্ত্রের কথা বলছি, দলের মধ্যে যদি গণতন্ত্রের অনুশীলন না থাকে, 1 নম্বর 2 নম্বরকে যদি আপনি প্রশ্ন করতে না পারেন, তার নেতাকর্মীরা তাকে যদি জবাবদিহিতার মধ্যে না পারেন, তাহলে সেই রাষ্ট্র সংস্কারের যাত্রা কতটা সামনে যাবে। জি সাইফুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো আলোচনা শুনবো। অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন ম্যাডাম, আপনার কাছে আসতে চাই যে রাষ্ট্র সংস্কারের যে প্রশ্ন কিংবা আমাদের ভালো যা কিছু আমরা চাই সেই প্রেক্ষাপট অতীত থেকে আমি বলছি যে আমাদের আলোচনা সবসময় খুব ফলপ্রসূ হয়, কিন্তু বাস্তবায়নের জায়গা থেকে আমাদের হতাশ হতে হয়। এবার কি? জি, এবার আমি মনে করি যে আশাবাদের জায়গা অনেক, কারণ অনেকগুলো সময় আমরা বছর পার করেছি, অনেকগুলো সময় পাস করেছি। কারণ বাংলাদেশ রাষ্ট্রটির বয়স কিন্তু 53 বছর। এই 53 বছরে কিন্তু 90-এর অভ্যুত্থান হয়েছে, সেটা যেটি সাইফুল হক বললেন, সেখানে আমরা কিন্তু খুব আশাপ্রদ কিছু আনতে পেরেছি তা না। এর কারণ যে বিষয়টি নিয়ে বারবার আলোকপাত হয়েছে যে দলীয় সংস্কার হয়নি, দলীয় রাজনীতিতে সংস্কার হয়নি রাজনৈতিক দলগুলোতে। এখন দেখুন, আশরাফ কায়সার যে কথাটা বলে আমি তার সঙ্গে আরেকটা বিষয় যোগ করতে চাই, সেগুলো রাজনৈতিক দর্শন থেকে রাজনৈতিক দলগুলো ছিটকে গেছে। যে রাজনৈতিক দর্শনের মূল জায়গায় জনসম্পৃক্ততা। এবং দেখুন, আমরা যদি গত 15 বছর রাজনীতি দেখি, আওয়ামী লীগ এবং বিএনপির আপনার দুটো দলই কিন্তু খুব বেশি জনসম্পৃক্ত ছিলেন না। এবং আমরা যদি জনসম্পৃক্ত যদি তাদের হতে দেখতাম, আওয়ামী লীগকে এরকম 3টি নির্বাচন, জনগণকে ইগনোর করে নির্বাচন এবং গণতন্ত্রের দোহাই দিয়ে সেই নির্বাচনে বৈধতা দেওয়ার চেষ্টা, এবং আমরা সর্বশেষ দেখেছি আওয়ামী লীগ সরকার পতন হয়েছে জনসম্পৃক্ত না থাকার কারণে। দ্বিতীয়ত, বিএনপিও কিন্তু জনগণের যে দ্রব্যমূল্যের মতো বিষয়গুলোকে কিন্তু সেটা রাজনীতির ময়দানে আনতে পারেনি। তারা তো আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে ছিল। এখন একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, একটা হলো যে আওয়ামী লীগের তাদেরকে বিরোধী দলকে না দাঁড়াতে দেয়া, তাদের বিরুদ্ধে হামলা, মামলা, তাদের গ্রেফতার, এর পাশাপাশি বিএনপি রাজনীতিতেও কিন্তু আমি মনে করি যে সাধারণ মানুষের যে দাবি, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে কিন্তু গত 5 বছরে মানুষ নাকাল হয়েছে, সেই বিষয়টাকে নিয়ে জনগণকে সম্পৃক্ত করে কিন্তু রাজনীতি হয়নি। কেন এই জনসম্পৃক্তহীন দুটো দল আমি বলছি? কারণ আমরা দেখেছি দুটো দলই সহিংস রাজনীতির উপর নির্ভর করছে। 1, 2 নম্বর যে বিষয়টা আমি আনতে চাই যে দলীয় রাজনীতির আসলে নেতাদের উপর নির্ভরশীলতা, যে শেখ হাসিনা কি বলছেন কিংবা তারেক জিয়া দেশের বাইরে থেকে কি বলছেন সেটির উপর নির্ভরশীলতা, যে নিজের দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই, নিজের দলের মধ্যে নানা রকম গ্রুপিং, মানে সেটা কি একেবারেই নেই? মানে এই যে নাই এটা বলছেন একেবারেই নেই আমরা দেখেছি। কারণ সবাই একটা এই না থাকার কারণে যেটা হচ্ছে তোষামোদী সংস্কৃতি তৈরি হয়েছে, যে না থাকা এই অর্থে আমাদের সামনে হাজির হয়েছে সবকিছু হলো শেখ হাসিনাকে তুষ্ট করার জন্য, খালেদা জিয়াকে তুষ্ট বা তারেক জিয়ার উপর নির্ভর করে আছে, তারেক জিয়া কি বলছেন সেটির উপর নির্ভর করছে। 3 নম্বর বিষয় আমি যে বিষয়টির উপর গুরুত্ব দিব, ইভেন বাম দলগুলো তো আমি দেখেছি কিন্তু আপনার যে যিনি সভাপতি হন, যিনি সাধারণ, তিনি বছর পর বছর ছাড়তে চান না ক্ষমতা। এটা কিন্তু শুধু আওয়ামী লীগ বিএনপির সমস্যা আমি বলছি না, বামদলগুলোতেও কিন্তু এক ধরনের গণতন্ত্রহীনতা আছে, আমি জোর গলায় বলছি। 3 নম্বর যেটা হলো যে মানুষের রাজনৈতিক আচরণ বুঝতে না পারার অসমর্থতা রাজনৈতিক দলগুলোকেও এক ধরনের অগণতান্ত্রিক চর্চার দিকে নিয়ে গেছে। কারণ তাদের কারো মনোযোগ কিন্তু রাজনীতি মানে মানুষের জন্য না, ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে, ক্ষমতা থাকাকে কেন্দ্র করে, ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে, ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে। আমরা এই পর্যায়ে সবার কাছ থেকে ছোট করে শুনবো, যেহেতু প্রোগ্রাম শুরু করতে আমাদের 10 মিনিট বিলম্ব হয়েছে। পরবর্তী পর্যায়ে আরো বড় করে শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন ম্যাডাম। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে আসতে চাই যে রাজনৈতিক দলগুলোর যে দর্শন, সেখানে জনগণের প্রত্যাশা প্রাপ্তি বা জনগণের অবস্থার উন্নয়ন কতটা আছে, পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ যে মধ্যে বা দলের মধ্যে যে চর্চার যে প্রসঙ্গ, সেটি কতটা প্রসঙ্গ, পাশাপাশি এই আমাদের অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন যেটি বলছিলেন যে আসলে অতীতে দ্রব্যমূল্যের প্রসঙ্গ নিয়ে বিএনপির কর্মসূচি ছিল, কিন্তু আসলে সেটা কতটা সফল হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত আলোচক বৃন্দকে অনেক ধন্যবাদ, স্বাগতম। সম্মানিত দর্শক, দেখুন, আমি আলোচনার ঠিক মাঝামাঝি এসছি। আমার একজন প্রিয় মানুষ, সাংবাদিক কায়সার, উনি খুব শেষের কথাগুলো আমি শুনছিলাম, ভালো লাগছিল। তারপরে আরো 2জন সম্মানিত
যে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি কতটুকু গণতান্ত্রিক। আমি আমার কথা বলি, অন্যদের কথা আমি বলবো না, আমি আমার আত্মকৈফিয়তটা দিতে চাই। দেখুন, আমরা বেশ কয়েক বছর আগেই কিন্তু দল এবং রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি দিয়েছি। সেই কর্মসূচি আমি যদি বইটা নিয়ে আসতে পারতাম ভালো হতো, বইটা আমি নিয়ে আসিনি। তো সেখানে কিন্তু দলের সংস্কার, দলের ভেতরের গণতন্ত্র এবং রাষ্ট্র সংস্কার, সেটা তো আমরা জানি, কিন্তু আসলে সেটাও বা কতটুকু আপনারা অর্জন করতে পারলেন? আমরা সেই অর্জনের জন্যেই গত 15টি বছর বা 17টি বছর আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, 60 লক্ষ নেতা কর্মী হামলা মামলায় জর্জরিত, এবং একেবারে শেষ দিন পর্যন্ত 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থান পর্যন্ত আমাদের দল সেই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, এবং আমাদের বিএনপির 422 জনের মতো নেতাকর্মী সেখানে শাহাদাত বরণ করেছেন। এখন অধ্যাপক সাহেব বললেন যে 1/11-তে যারা সংস্কার চেয়েছে, এটা বোধহয় আশরাফ কায়সার বলেছেন, আসলে কি তারা সংস্কার চেয়েছিলেন, না 1/11 কুশলীরা তাদেরকে দিয়ে দল ভাঙার একটা অপচেষ্টা করেছিল? তারা শেষ পর্যন্ত এগুতে পারেনি সংস্কারের বাইরে। প্রশ্নটা এখন কিভাবে দেখছেন? সংস্কারের উদ্যোগকে এখন কিভাবে দেখছেন? আদৌ তারা করতে পারেনি। এখন এই যে বললেন যে বিএনপি দ্রব্যমূল্য নিয়ে সামনে এগুতে পারে না, সেটি তো আপনাদের কর্মসূচি ছিল। আমি ম্যাডামকে প্রশ্ন করেছি, কিন্তু মনে হলো তিনি সন্তুষ্ট হলেন না। না, এই কথাটা, আপনার কথাটা সত্যি, ওনার কথাও সত্যি। মানে জনগণের যে প্রত্যাশা, জনগণের যে দাবি দেওয়া, সেটা আপনারা কতটা সেই দাবি দেওয়াতে জনগণের পাশে কতটা? আমাকে একটু বলতে দেবেন। জি বলুন। পৃথিবীতে বা সমাজে বা রাষ্ট্রে কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি সকলকে কিন্তু সন্তুষ্ট করতে পারে না। তাদের লক্ষ্যই থাকে মেজরিটি পিপুলকে সন্তুষ্ট করবার। এই যে আমরা দ্রব্যমূল্য নিয়ে যে কর্মসূচিগুলো করেছি, সেই কর্মসূচিতে জনগণের কি পরিমাণ সম্পৃক্ততা ছিল আমাদের বিভাগীয় সমাবেশগুলোতে দেখেছেন। আমাদের 28 তারিখে প্রায় 30 লক্ষ লোকের সমাবেশ ঘটেছিল, আপনারা দেখেছেন। জনগণকে আমরা কিভাবে সম্পৃক্ত করতে, প্রফেসর বললেন যে আসলে সমাবেশগুলো বা কর্মসূচিগুলো অধিকাংশই ক্ষমতা বা ভোট কেন্দ্রিক। শুনেন, ওইখানে আমি আসছি। এই যে উনি বললেন দুদলই সহিংসতা করেছে, আপনি কি কল্পনা করতে পারবেন যে গত 5 বছরে আমরা অহিংস আন্দোলন, কতটা বৈচিত্র্যময় আন্দোলন করেছি? এই যে পদযাত্রা, এই যে মানববন্ধন সহ আমাদের যে বৈচিত্র্য ছিল আন্দোলনের, এটা তো কল্পনা করা যায় না। বিএনপি যে বৈচিত্র্যের আন্দোলন করেছে, এটাও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিহাস। আমি সর্বশেষ কথাটা বলতে চাই, সর্বশেষ কথাটা এই বলতে চাই যে এই যে আপনার কি যেন বলছিলেন কথাটা, যে ক্ষমতা এবং ভোট কেন্দ্রিক আন্দোলন সংগ্রামী আপনারা বেশি করেছেন। চমৎকার এই কথাটা। দেখুন, একটা রাজনৈতিক দলের উদ্দেশ্যই কিন্তু থাকে জনগণকে সম্পৃক্ত করে ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে তার আদর্শকে বাস্তবায়ন করা, এবং জনগণের মাধ্যমে ক্ষমতায়নের জন্যই কিন্তু আমরা গত 17 বছর আরো আলোচনা শুনবো। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান। আমি আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে আসতে চাই, যে উদ্দেশ্যকে সামনে রেখে, যে সংস্কারের চিত্রকে সামনে রেখে এই জুলাই গণঅভ্যুত্থান অথবা বিপ্লব, এবং তার সূত্র ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার পরে এখন যে সংস্কারগুলো দেখছেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে অথবা রাজনীতির সংস্কারের প্রশ্নে, তাতে আপনারা কতটা সন্তুষ্ট? দেখেন, হচ্ছে আমাদের সাথে সরকারের সাথে একটা দ্বান্দ্বিক সম্পর্ক। আমরা যারা বিপ্লব করেছি, জীবন বাজি রেখে লড়াই করেছি, আবেগের সহিত আমরা যারা প্রথম মানে হচ্ছে যেদিন দেখলাম যে 70 জনকে খুন করে ফেললো, তখন দাঁড়িয়ে বলছি হচ্ছে শেখ হাসিনা ক্যাম্পে ফোন দিল যে হচ্ছে বাবা মা সহ আসেন। বলছিলাম যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে, ওনাকে গণভবন ছাড়তে বলেন, আর রক্তাক্ত হাত পরিষ্কার করলে তারপর আমরা ভেবে দেখবো। যে এই যে আমরা যে আবেগ নিয়ে করছি, করার পরে আমরা ঘোষণার পরে সরকার পড়ে গেল, ফ্যাসিস্ট হাসিনা পালালো,
তারপরে আমরা একটা গভর্নমেন্টকে আমাদের সুপারিশে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে বসিয়েছি। ডান দিক সম্পর্কে রাখতে চাচ্ছি, আমরা ওনাদেরও সমালোচনা করব, যখন প্রয়োজন পড়বে এই সরকারের সংস্কারের কার্যক্রম যদি বাধাগ্রস্ত হয় তখন সেই দান্দিকতা বেশি হয়ে গেলে আবার শত্রু খেলা না, আমরা দান্দিকতা বেশি পর্যায়ে যাচ্ছি না, যৌক্তিক দান্দিকতা। আচ্ছা, যৌক্তিক দান্দিকতাতে যাচ্ছি। কিন্তু আমরা আসলে হচ্ছে সম্পূর্ণ সন্তুষ্ট হইতে পারিনি। আমরা ভেবেছিলাম যে হচ্ছে এই যে একটা বিপ্লবের পরে সরকার আসার পরে সেই সরকারকে রাজনৈতিক দলগুলা যেভাবে সমর্থন দিবে, সাহায্য করবে সংস্কারের জন্য, সেখানে আমার মনে হয় ঘাটতি রয়েছে। ঘাটতিগুলো কি? ঘাটতিগুলোর মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে সেই রাজনৈতিক দলগুলো আসলে হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে অনেক দিন যাবত আন্দোলন সংগ্রাম করেছে, তারা বিপ্লব ঘটাতে পারে নাই। ঢাকা শহরে আমি তখন বারবার বলতাম, 28 অক্টোবর যখন আমি পল্টনে গিয়েছি, আমি তখন বলেছিলাম যে হচ্ছে বিএনপির সারা দেশ থেকে নেতাকর্মী এনে আমিও এসেছি এখানে, কিন্তু ঢাকা শহরের যেই বিল্ডিং রয়েছে, যে বিল্ডিং রয়েছে 20 লাখ, সেই 20 লাখ বিল্ডিং থেকে একজন করে লোক যদি ঢাকার রাস্তায় নামাতে পারতো, আজকে বিএনপিকে এখান থেকে সরানো যেত না। আমার মনে হয় আজম ভাই বললেন তারা তো সর্বোচ্চ চেষ্টা করেছেন, তাদের সমাবেশগুলোর উদাহরণ হিসেবে এই যে প্রতিটা ভবন থেকে একজন মানুষকে কনভিন্স করতে পারে নাই, এটা হচ্ছে রাজনৈতিক দলের ব্যর্থতা। আমি এখানে দাঁড়িয়ে আমি বলবো, আমি 2000 সালের জন্ম নেওয়া একটা স্বাধীন বাংলাদেশের জন্ম নেওয়া একটা ছাত্র, এদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, আমি 2018 সালে এসে ভোট দিতে পারিনি। এটা দায়ী কি শুধুমাত্র আওয়ামী লীগের? বিরোধী দল কেন আমাকে মানে হচ্ছে তারা সফল? এই যে এই গণঅভ্যুত্থান বা বিপ্লবে বিএনপির কি কোনো ভূমিকা নাই? অবশ্যই বিএনপির ভূমিকা আছে, রাজনৈতিক দলগুলোর সাপোর্ট আছে, কিন্তু কনভিন্স করা জনগণকে ঢাকা শহরের প্রতিটা বাড়ি থেকে পারলো না কেন? এটা একটু বলুন। বিএনপিকে এই বিএনপি আপনি বললেন যে জনগণকে কনভিন্স করতে পারলো না, কথা বলবো না, অন্যান্য রাজনৈতিক দলগুলো কনভিন্স করতে পারলো না, কথা বলবো। জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর উপর, এটা বোঝা উচিত। আমি কয়েকটা কথা বলবো হচ্ছে এখানের মধ্যে হচ্ছে একটা রাষ্ট্রের সংস্কারের জন্য বারবার কথা বলা হচ্ছে, জি, কিন্তু রাষ্ট্রের সংস্কারটা হবে গভর্নমেন্ট করবে বা হচ্ছে যেই গভর্নমেন্টই করুক, কিন্তু রাজনৈতিক দলগুলোর যদি অভ্যন্তরীণ সংস্কারটা না হয়, রাষ্ট্রের যে সংস্কারটা সেটা টেকসই হবে কিনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে এখন 16 বছর একটা সরকারকে সহ্য করতে পেরেছে, কিন্তু এই গভর্নমেন্টটাকে 1 বছর 2 বছর বা 3 বছর সময় দেওয়ার মতো সেই ধৈর্য নেই। 2 মাসের মধ্যে এই প্রসঙ্গগুলো আব্দুল হান্নান মাসুদ আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে শুনবো। এরপর আমরা একটু বিরতিতে যাওয়ার আগে মাহমুদুর রহমান মান্না ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে যেটি আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি বললেন যে আসলে রাজনৈতিক দলগুলোর ধৈর্যের প্রসঙ্গ তিনি একটি প্রশ্ন রেখেছেন, পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের যে আস্থার সংকট তৈরি হচ্ছে, এই যদি অবস্থা হয় তাহলে রাজনীতির সংস্কার, রাষ্ট্র সংস্কারের হাত ধরে রাজনীতির সংস্কার কতটা হবে বা হতে পারে? প্রথম কথা হলো যে জনগণের যে রাজনৈতিক দলগুলোর উপর অনাস্থার প্রশ্ন আসছে, এটা একদিনে তৈরি হয়নি, জি, এবং একটা দলকে কেন্দ্র করে তৈরি হয়নি। এই 53-54 বছরে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার সাথে প্রাপ্তি মেলেনি। যারা ইয়াং আছে তাদের কথা বলি, অন্যদের কথা বলি, তারা নিজের দেশ দেখেছে, বিশ্ব দেখেছে, অন্যান্য জায়গায় এগিয়ে গেছে, আমরা এগিয়ে যেতে পারিনি কেন? তাদের কাছে শেষ বিচারে মনে হয়েছে এটা লিডারশিপের দুর্বলতা, তারা পারেনি। এবং এই না পারাটা কেবলমাত্র এরকম নয় যে তারা কতগুলো লোককে রাস্তায় নামাতে পারলো, তা না, তারা একটা সুনির্দিষ্ট কর্মসূচির পেছনে মানুষের সমর্থনটাকে সন্নিবেশ করার কাজটা করতে পারেনি, বোঝাতে পারেনি যে এটাই তোমার মুক্তির পথ। মনে হয়েছে তাদের কাছে যে এটা কেবল ক্ষমতার লড়াই হচ্ছে, এর মধ্যে কোনো নির্যাস নেই যেটা আমার জীবনকে পাল্টে দিতে পারে। এইটা একটা বড় সংকট। আর একটা প্রশ্ন কি করেছিলেন আপনি, যে এই রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে রাজনীতি সংস্কার কতটা হবে, সেই উদ্যোগগুলো আমরা কতটা দেখছি? আমরা মাঝে মাঝে এই যে রাষ্ট্র সংস্কার আর রাজনৈতিক সংস্কার আলাদা করে দেখছি, এটা কিন্তু আমি মনে করি ঠিক না। কারণ আপনি আমরা দেখছি বিশ্লেষকদের অনেকেই বলছেন যে আসলে না, বিশ্লেষকরা বলুক, কিন্তু মানে আমি আমারটা বলবো, আপনি আপনারটা বলবেন, ডিসকাস সেরকম করেই হবে। তো বিষয়টা হচ্ছে আপনি রাজনৈতিক সংস্কার করছেন, রাজনীতিটা কি রাষ্ট্রকে কেন্দ্র করেই তো। রাজনৈতিক সংস্কার মানে আপনি চাচ্ছেন যে রাজনীতি রাষ্ট্রকে, সমাজকে পরিচালিত করে, তার কর্ণধার, সেই রাজনীতিটা যাতে সুশীল হয়, পরিশীলিত হয়, সেটা যাতে পজিটিভ হয়, সেই কথা যখন বলছেন তখন এর শেষ পর্যন্ত রাষ্ট্রকেই ইফেক্ট করছে, সেটা শেষ পর্যন্ত সমাজ ব্যবস্থার পরিবর্তনেরই কাজ করছে। দুটোকে বিচ্ছিন্ন করে দেখার মধ্যে খুব লাভ নেই। তবে হ্যাঁ, বিচ্ছিন্ন আছে, সেটা কীরকম? ধরেন আমি আইনের সংস্কার করলাম, যে আইন দিয়ে আমি মনে করছি যে যত অগণতান্ত্রিক কালাকানুন আছে সেগুলো প্রায় সবই বাদ দিয়ে দেবো, কিন্তু এটা মানে এই নয় যে রাজনৈতিক দলগুলো ওঠার অনুসারী হয়ে গেল। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মিথ্যাচার থাকতে পারে,
তার মধ্যে প্রতারণা থাকতে পারে, দলের মধ্যে গণতন্ত্র নাও থাকতে পারে, সেটা আবার আরেকটা সাবজেক্ট। কোনো সময় এরকম নয় যে রাষ্ট্র সংস্কার এবং সমাজ সংস্কার কিন্তু হুবহু একই হবে, কিন্তু দুটো এরকম ইন্টাররিলেটেড যে রিলেশন করে যদি কাজ করা যায় তাহলে নিশ্চয়ই সামগ্রিকভাবে জিনিসটা একটা সামগ্রিক একটা ভালো ফলাফল তৈরি হবে। এবং এই জায়গাতে আমি একটা প্রশ্ন রেখে যাই, বিরতির পরে আপনার কাছে আলোচনায় ফিরবো। সেটি এরকম, যারা এটাকে এই রাষ্ট্র সংস্কার, রাজনীতি সংস্কারের প্রশ্ন নিয়ে নানা আলাপ আলোচনা করছেন, মতামত দিচ্ছেন, তারা বলছেন যে আলটিমেটলি তো রাজনৈতিক দলগুলো বা রাজনীতি তো আসলে দেশ পরিচালনা করবে। সেক্ষেত্রে রাজনীতির যে সংস্কারের প্রশ্ন যদি কোনো গলদ বা গ্যাপ বা কোনো ঘাটতি থেকে যায়, তাহলে বাকি যে সংস্কারের প্রশ্নগুলো নিয়ে আমরা উদ্যোগ দেখছি, সরকারের যে উদ্যোগ, সেটি কতটা আসলে আমাদের বাস্তবতা বা জীবনযাত্রায় পরিবর্তন করবে, এই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। নিশ্চিত ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, রাষ্ট্র সংস্কার শুরু, কিন্তু রাজনীতির সংস্কার। যে প্রশ্নটি মাহমুদুর রহমান মান্না ভাই আপনার কাছে রেখে যাওয়া, যে রাজনীতির সংস্কার না হলে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে যে উদ্যোগগুলো বর্তমান সরকার নিচ্ছে, সেটি জনজীবনে কতটা পরিবর্তন আসবে, মানুষের প্রত্যাশা কতটা পূরণ হবে? আমি আবার যেখানে ছেড়ে গেছিলাম সেটা বলি। পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। যেরকম বিবেচনায় দেখেন, বাকি আছে সংস্কৃতি, অর্থনীতি, ক্রিয়া জগৎ, যাই বলে সেগুলোই রাজনীতি দ্বারাই গাইডেড হয়, পরিচালিত হয়। মানে এটা হলো কীরকম যে আপনার ব্রেনটা নষ্ট হয়ে গেছে, আপনার হাতের একটা অসুখ হয়েছে, কিন্তু হাতের ট্রিটমেন্ট করতে কোনো লাভ হবে না, যদি ব্রেন না চলে তাহলে চলবে না। সেই রকম রাজনীতির সংস্কারের ব্যাপারটাই মুখ্য। এবং এই জন্য বলি, আমরা যে সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম 31 দফা, ওটা প্রধানত ছিল আপনার রাজনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কার হলো কি, আজকে জিনিসের দাম বেড়ে গেছে, সেটা আপনি কিছু মেজার দিলেন, 1 বছর পরে আবার বাড়তে পারে, তখন আমাদের কাউন্টার মেজারও নিতে হতে পারে। ওটা ওই রকম সংস্কার না। সংস্কার বলতে যেটা গুণগত রূপান্তর করবে এবং সেটা খোল নলচে বদলে ফেলবে, একজনের ক্যারেক্টার ইনসাইড তাকে চেঞ্জ করে ফেলবে। সেটা যেমন ধরেন, একই সঙ্গে আসছে যে রাজনৈতিক দলগুলোর সংস্কার, এটা আমাদের একটু ভালো করে বোঝা দরকার। আজমের যে দল আছে, সেই দলকে আমি যদি বলি এই কাজ করতে হবে, আমারটা মানবে কেন? তার দল তো তার মতো চলবে, কিন্তু তার দলের কি নীতি হওয়া উচিত, এইটা যদি আমি মানে আমরা জনগণ বলে এই রকম দল দেখতে চাই, তারা বদলাতে বাধ্য। আমি মানে আজম এখানে আছেন বলে এরকম করে আমি বলছি না, কিন্তু বাস্তব হচ্ছে যে যখন পরিবর্তনটা হয়ে গেল, তার অব্যবহিত পরেই বিরাট একটা সমাবেশ করলো বিএনপি, করে বললো যে 3 মাসের মধ্যে ভোট দিয়ে দেন। পিপল জাস্ট ডিসলাইক দ্যাট। এটা একদম সবাই কিন্তু বুঝেছে। কিন্তু আমি এটা মনে করি, তারা তো এখন বলছে যে সংস্কারের জন্য যে যৌক্তিক সময় প্রয়োজন, সেটি তারা দিবেন এবং সহযোগিতা আছে। আমি বলছি যে বিএনপি রাদার ধরেন দে কেম টু সেন্স, 3 মাসের পরে বললো 6 মাস, তারপরে বললেন যৌক্তিক সময় দেবো। তারপরে গতকালকে তারেক জিয়া যে বক্তৃতা করেছেন, ওইটা আরও সুন্দর বক্তৃতা ছিল, যেটা উনি সম্পূর্ণ কোঅপারেশন করবার কথা বলেছেন, এবং বলেছেন তার দলের মধ্যেও বলেছেন যে এইরকম আইডিয়াগুলো তোমরা ডেভেলপ করতে থাকো। যেটা অনেকেই বুঝতে পারছি আমরা, তা হচ্ছে এই লড়াইটা খালি যে শেখ হাসিনা পতনের ব্যাপার ছিল না, কিন্তু পুরা কালচার পলিটিক্স চেঞ্জ করার একটা লড়াই ছিল। দেখুন 52 আন্দোলন, 69 আন্দোলন বা এরশাদের সময়কার আন্দোলনের সাথে এই আন্দোলন সম্পূর্ণ ভিন্ন। এটার বক্তব্য ভিন্ন, ন্যারেটিভ ভিন্ন, এটার স্লোগান ভিন্ন, এবং এটার কোনো স্ট্রাকচার নাই, কোনো লিডারশিপ নাই, সম্পূর্ণ একটা নতুন জিনিস এনেছে। এই বিষয় আমাদের সবার বোঝা দরকার। সেক্ষেত্রে এখানে এই পর্যায়ে একটু ছোট্ট করে শুনতে চাই, অতীতের সেই 3 জোটের যে রূপরেখা, এরকম আবার দ্বিতীয় উদাহরণ হয়ে যাবে কিনা? না, এখানে 3 জোটের রূপরেখা কেউ দিচ্ছে না, কেউ দেয় না। আমি বলছি অতীতে যেটা উদাহরণ হিসাবে আছে, এবারের সংস্কারের প্রশ্নে যে গণ অভ্যুত্থান, সেটা আর একটা দ্বিতীয় উদাহরণ হবে কিনা? ওইটা হওয়ার সুযোগ নেই। কেন? এটা আপনার কনটেক্সটটা বোঝেন। তখন 3টা দল মিলে করেছিল, যে সরকারটা সে তাদেরকে বলছে এটা করো, ওই দল মনে করেছে আমি আমার দল কনসিডিউট করি, অতএব গোলমাল লেগেছে। কিন্তু এইখানে যারা এখন আছেন, যারা পরিচালনা করছেন, আলটিমেটলি কোন টার্মসে নির্বাচনটা হবে সেটা কিন্তু গভর্নমেন্টই বলবে। কি কি সংস্কার হবে তারাই বলবে। কনস্টিটিউশন বলেন, ইলেকশন প্রসেস বলেন, তারা যে কমিশন করেছে, তারা যে প্রস্তাবটা দেবেন, সেটা নিয়ে হোল সোসাইটিতে ডিসকোর্স হবে। আলোচনা করতে করতে এই যেরকম টকশো করছেন, মানুষ একটা জিনিস বুঝবে, কোনো জায়গাতে কনস্টিটিউশন নিয়ে সমগ্র জাতি বিতর্কে লেগেছে এরকম কিন্তু হয়নি। বাংলাদেশে ইউনিক এক্সাম্পল। আমি যা 2 লাইনে শেষ করে ফেলি। এই কারণে এই বিষয়টা ওই রকম ব্যর্থ হওয়ার সুযোগ নেই। ব্যর্থ হতে পারে যদি ধরেন
মূল যিনি পরিচালনা করছেন তারা, অথবা তাদের মূল রাজনৈতিক শক্তি তারা যদি ঝামেলা করে তাহলে এটা বেপুত হতে পারে, কিন্তু আবার পথে ফিরবে। জি, মাহমুদুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ। আমি একটু আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে আসতে শুরুর দিকে আলোচনা আপনার বেশ কিছু পর্যবেক্ষণের আপনি বলছিলেন যে বিশেষ করে সংস্কারের প্রশ্নে বর্তমান সরকারের সময় দেওয়ার প্রসঙ্গে এই জায়গা থেকে আমরা অন্য আলোচকের কাছে গিয়েছিলাম, এর পরের কথাগুলো শুনতে চাই। আমি বলছিলাম হচ্ছে আসলে হচ্ছে যখন বলা হয় যে 2 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, দিতে হবে, এই গভর্নমেন্টের উপর চাপ সৃষ্টি করা হয়, যাই করার 2 মাসের মধ্যে করে ফেলেন। কিন্তু বাংলাদেশে 16 বছর যাবৎ যে গভর্নমেন্ট মানে ফ্যাসিস্ট হাসিনা যতগুলো ধ্বংস করেছে সেটা কি সম্ভব আসলে 2 মাসের মধ্যে? জি, এখন হচ্ছে আমার সবচাইতে বড় কয়েকটা কত সময় প্রয়োজন আপনার কাছে, আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণ? আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দল, গতকালকে জনাব তারেক রহমান সাহেব যে কথাগুলো বলেছেন আমরা এরকম কথা আশা করেছি। একটি দলের ফার্স্ট ম্যান এন্ড সেকেন্ড ম্যানের কথার মধ্যে 24 ঘন্টার মধ্যে এই যে বিশাল ফারাক, এটা দলীয় সমন্বয়হীনতা আমি বলে মনে করি। এবং এটা একটি জাতির জন্য বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল যখন এই ধরনের সমন্বয়হীন, তাদের ফার্স্ট ম্যান সেকেন্ড ম্যানের মধ্যে যখন এরকম বিপরীতধর্মী কথা আসে তখন আমরা ভয় পাই আসলে কি হচ্ছে। আমরা যারা হচ্ছে বিপ্লব করেছি, বিপ্লবের নেতৃত্ব দিয়েছি সামনে থেকে, আমাদের উপরে এদেশের মানুষ আস্থা রেখেছে। আস্থা রেখে ঢাকা শহর সহ সারা দেশের প্রতিটা বাড়ি থেকে প্রতিটা ঘর থেকে মানুষ নেমে এসেছে। সে আস্থার জায়গা থেকে আমার কাছে দায়িত্ব হচ্ছে এই যে বিপ্লবের যে স্পিরিটটা, এটাকে আমাকে যে কোনো উপায়ে ধরে রাখতে হবে। আমি মাহমুদুর রহমান মান্না ভাইয়েরা 90-এর গণঅভ্যুত্থান ঘটাইছেন, আমি যদি প্রশ্ন করতে চাই ভাই আপনাদের 90-এর গণঅভ্যুত্থান যে ভিত্তির উপর করেছেন সেটা যে ব্যর্থ হলো, আবার যে 34 বছর পরে আমাদেরকে আবার যে জীবন দিতে হলো একই দাবিতে একই বিষয়গুলো নিয়ে, আপনার কাছে বিষয়টা কেমন? না, মান্না ভাই তো বললেন এবারে প্রেক্ষাপট ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন, বাট দাবিগুলো ভাই একই। আচ্ছা, ভোটাধিকার, মানুষের উপর অত্যাচার, নির্যাতন সবকিছু মিলিয়ে আর একটা বিপ্লব হয়েছে। যদি 90-এর গণঅভ্যুত্থান সফল হইতো তাহলে 24-এর গণঅভ্যুত্থানের প্রয়োজন পড়তো না, 24-এ আবার 900 জনকে 1000 জনকে জীবন দিতে হতো না। আবার যদি আমাদের এখন যদি আবার একই মূলা ঝুলিয়ে যদি আবার আমাদের বিপ্লবকে ব্যর্থ করার চেষ্টা করা হয়, আমরা ভরসা রাখতে পারতাম যদি হচ্ছে আপনি 90-এর তখন যদি সংস্কারগুলো করতেন। তার মানে আব্দুল হান্নান মাসুদ, আমি এই প্রশ্নটা আপনার কাছে একটু জানার চেষ্টা করি, এই প্রশ্নটি করছি যে আসলে সেই কবিতাতে ফিরে যেতে হয়, কেউ কথা রাখেনি নাকি রাজনীতিতে কথা রাখা আসলে যায় না? আসলে রাজনীতিতে কথা রাখা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে রাজনীতিতে তারা ক্ষমতায় গেলে আর কথা রাখে না, যাবে না কেন? আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো এখন যদি কথা বলে যে, এখন আমি একদম তরুণ হিসাবে আমি প্রথমে একটা প্রশ্ন করছি যে 2014-তে 18-তে 24-এ আমি ভোট দিতে পারি নাই, আমি নিজেও রাজপথে ছিলাম, বাট আপনার দেশের প্রতিটা মানুষকে বা হচ্ছে প্রতিটা ভবন থেকে মানুষকে নামিয়ে আনতে পারেন নাই, কনভিন্স করতে পারেন নাই, বিদায় শেখ হাসিনা ফ্যাসিজম কায়েম করতে পেরেছে। ব্যর্থতা কি শুধু শেখ হাসিনার? আমি বলবো যে হচ্ছে একজন তরুণ হিসেবে যে শুনতে কি পাও আমার মনের কথা, আসলে আমাদের মনের কথা কি রাজনৈতিক দলগুলো শুনতে পাই কিনা, আমরা কি চাচ্ছি? আমার মনে হচ্ছে এখনো তারা আমাদের মনের কথাগুলো রিড করতে পারছে না। আমাদের মনের কথাগুলো রিড করতে না পারলে হয়তো একটা চাপ প্রয়োগ করে আবার ক্ষমতায় আসা যাবে, কিন্তু আবার 5 বছর 10 বছর পর আবার একই প্রক্রিয়ায় আবার এই গভর্নমেন্টটাকে নামাইতে হবে। বাংলাদেশের একটা ঐতিহাসিক দলকে এইভাবে পতন ঘটাচ্ছে মেজর জিয়ার। আমি একটা স্পষ্টভাবে এখানে বলি, রাজনৈতিক আদর্শ হিসেবে আমি মেজর জিয়াকে গ্রহণ করি, আমি সব জায়গায় বলি মেজর জিয়া আমার রাজনৈতিক আদর্শ, কিন্তু আমি কেন দল হিসেবে বিএনপিকে গ্রহণ করতে পারি না রাজনৈতিক দল হিসেবে, আমার আদর্শিক দল হিসেবে? কারণ মেজর জিয়ার 4 বছরের যে দেশের মানুষের সাথে যে সমন্বয় করে যেই ধরনের অবদান রেখে রাষ্ট্রের সংস্কারে কাজ করে গেছেন, তারপর থেকে আসলে মেজর জিয়ার ধবাগুলো, মেজর জিয়ার যেইভাবে অবদান রেখে কাজগুলো করে গেছেন, তারপরে 91 থেকে তারপরে যেই 2বার ক্ষমতায় আসার পর কি আসলে বিএনপি করতে পারছে কিনা, এবং মেজর জিয়া যেইভাবে একটা সামরিক সরকার থেকে, সামরিক শাসক থেকে এসে উনি যেভাবে বাংলাদেশের রাজনৈতিক একটা বন্দোবস্ত দিয়েছেন, সেই বন্দোবস্তটা পর্যন্ত রাজনৈতিক দলগুলা ধরে রাখতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা, এটি সবচেয়ে বড় ব্যর্থতা। আব্দুল হান্নান মাসুদ, অসংখ্য ধন্যবাদ। সাইফুল্লাহ ভাই, আপনার কাছে আসতে চাই যে রাজনৈতিক দলগুলো তরুণদের যে বক্তব্য, তারা যেভাবে বাংলাদেশ দেখতে চায়, তারা যেভাবে রাজনীতি দেখতে চায়, সেটি রাজনৈতিক দলগুলো কতটা রিড করতে পারছে বা বুঝতে পারছে? আপনাকে ধন্যবাদ। তরুণ বা আমাদের যুবকদের, তারা যে 21 শতাব্দীর উপযোগী, তারা যে রাষ্ট্র, সরকার, সমাজ দেখতে চান, যেটা মানবিক, যেটা দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং সাম্যভিত্তিক, আবার আমরা বলছি বৈষম্য বিরোধী, সে জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কিছুটা অ্যালিনেশন বলেন বা বিচ্ছিন্নতার জায়গা যে কিছু আছে, সেটা নিশ্চয়ই আমি স্বীকার করব, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বিচ্ছিন্নতা বোধের জায়গাটা রাজনৈতিক দলগুলো তার অনেক তিক্ত অভিজ্ঞতার পরে
এই জায়গাটা কিভাবে কাটিয়ে ওঠা যায় তার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলো আগের যে কোনো আন্দোলনের চেয়ে এবারকার আন্দোলনে অনেক বেশি সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সামনে আছে। আমি হান্নান মাসুদকে একটু পরবর্তীকালে, আজকে তো সময় কম, বিষয়টা 36 দিনের বিষয় না, বিষয়টা 16 বছর এবং 36 দিন, এটাকে বিবেচনায় রাখা দরকার। 16 বছরের আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, মান্না ভাই সহ আমাদের গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ সকল বিরোধী দল, এ টু জেড সমাজের প্রায় সকল সংবেদনশীল অংশ, তারা রাজপথে মরণপণ লড়িয়ে আন্দোলনের জন্যে যে জমিনটা তৈরি হয়েছিল, ফাইনাল এপিসোডটা হয়নি। আমরা বিরোধী দল, সেটা আমি হয়তো আরেকদিন বলবো, আমরা রক্তপাতটা আমরা এড়িয়ে যাওয়ার একটা, মানে এই জায়গাতে প্রশ্ন সাহেবুল্লাহ, তারা ঝুঁকিটা নিতে পেরেছে, আমাকে তারা চূড়ান্ত ঝুঁকিটা নিতে পেরেছে, আমাকে বলতে দেন। জি বলুন। হ্যাঁ, বিরোধী রাজনৈতিক দলগুলো ওই রক্তপাতের ঝুঁকিটা আমরা চেয়েছি শেষ মুহূর্ত পর্যন্ত সেটাকে এড়িয়ে যাওয়া যায় কিনা, কিন্তু এড়ানো যায়নি। 28শে অক্টোবর কি এড়ানো গেছে, বা অন্যান্য তার আগে পরে এড়ানো গেছে? এগুলো একটা উপলব্ধি, আলোচনা। গোটা রাষ্ট্র ব্যবস্থা যে জায়গা থেকে দাঁড়িয়েছিল, জি, তো সেই জায়গাগুলোর ক্ষেত্রে ধরুন, এটা নিয়ে আমি আরেকটা আলোচনা করব। 1, 2 নম্বর আরেকটা বিষয় তাদের হিসাবের মধ্যে খুব বিবেচনা রাখা দরকার। এই আন্দোলনে ছাত্র তরুণদের পাশে সবচেয়ে বেশি যারা ফাইটিং জায়গা, অনেক সময় ছাত্রদেরকে পেছনে রেখে শ্রমজীবী গরিব মানুষ, গার্মেন্টসের শ্রমিক, রিক্সা শ্রমিক, রাস্তার হকার এবং সাধারণ শ্রমজীবী মানুষ বলে, ভাই আপনারা দাঁড়ান, আমরা যাচ্ছি। এবং হত্যাকাণ্ড যারা শিকার হয়েছেন 5 গুণ 6 গুণ বেশি শ্রমজীবী সাধারণ মানুষ যারা আহত হয়েছেন, তার মধ্যে এরকম অনেক গুণ শ্রমজীবী সাধারণ মানুষ। এবার যে সরকার, তার চৌহদ্দির ভিতরে শ্রমজীবী মানুষের কোনো প্রতিনিধিত্ব নাই, তাদের কোনো আকাঙ্ক্ষার রিফ্লেকশন নাই। শ্রমজীবী মানুষের সাথে বরঞ্চ এই সরকারের বিশাল একটা যোজন দূরত্ব তৈরি হয়েছে। বরঞ্চ শ্রমজীবী মানুষের তার অনেকগুলো ভাঙচুরের ঘটনা, সেগুলো সরকার তো বলছে সকলের মঙ্গলের জন্যই তারা কাজ করছে, সমালোচনা করেছে, কিন্তু শ্রমজীবী মানুষের দাবিগুলো শোনার যে সহনশীলতা 16 বছরে যে মানুষ উচ্চারণ করতে পারেনি, আপনি কথাটা শুনবেন, ব্যাপারটা এরকম না কথাটা শুনলে কালকে আপনি দাবিটা পূরণ করবেন। কথাটা শুনবেন, আলোচনা করবেন, সময়টা করবেন। এটা অন্তর্বর্তী সরকারের যেমন বিবেচনার মধ্যে নাই। দুর্ভাগ্যজনকভাবে ছাত্র তরুণরা তাদের এই যে অসীম যে বীর যোদ্ধা, যে শ্রমজীবী সাধারণ লক্ষ লক্ষ মানুষ, তাদের আকুতির জায়গাটা কিন্তু আপনাদের বিবেচনার মধ্যে কম আছে। আমি নাই বলবো না, অনেক জায়গাটা কম আছে। আর আমি শেষ যে কথা বলতে চাই সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা এবার, মান্না ভাই যেটা একটু উল্লেখ করেছেন, আমরা বলেছি এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি, বাংলাদেশের এবার সমস্যার সমাধান করবে না। সংস্কারের কথাটা বলে আসছে আমরা অনেক দিন ধরে। এটা ব্যাপারটা, এটা 5ই আগস্ট থেকে কথাটা শুরু হয়নি। এটা আমাদের 31 দফা, আমাদের মঞ্চের 14 দফাতে আমরা বলেছি রাষ্ট্র, সরকার, সংবিধান এবং গোটা সমাজের এর একটা গণতান্ত্রিক সংস্কার ছাড়া বাংলাদেশ সামনে এগোতে পারবে না। অনেক ধন্যবাদ উপযোগী অসংখ্য ধন্যবাদ। আর আলোচনা এই সামগ্রিক বিবেচনাগুলো যদি রাখতে পারি, সেটি রাখা প্রয়োজন বলে আপনি মনে করছেন। জি, সাইফুল হক ভাই অসংখ্য ধন্যবাদ। আশরাফ কায়সার ভাই, আসতে চাই যে রাষ্ট্র সংস্কারই বলি, রাজনীতির সংস্কার বলি, এর ক্ষেত্রে মূল যে বিষয়বস্তু হলো মগজের সংস্কার, চিন্তার সংস্কার, সেটিকে আমরা কতটা পারবো কিনা? আমি তার সাথে যোগ করি মনের সংস্কার। আমাদের সবচেয়ে জরুরি যেটি, রাজনৈতিক দলের সংস্কার, প্রশাসনের সংস্কারের চেয়ে আমি ব্যক্তি জীবনে আমার মনের সংস্কারের ব্যাপারে, কারণ দিন শেষে দেখেন, আপনি আয়নায় নিজের দিকে তাকিয়ে আপনি বলতে পারেন কি না যে আপনি নিজে একজন ফ্যাসিবাদী না। নিজেকেই দেখা যায়। আপনার সংগঠন ছোট হোক বড় হোক, আপনার এনজিও হোক আর প্রাইভেট সেক্টর হোক, আপনার আচরণে কি ফ্যাসিবাদ প্রকাশ পায় কিনা। দেখুন, এই প্রশ্ন করা এখন খুব জরুরি, কেননা আমাদের চোখের সামনে যে ভদ্র মহিলা 17 বছর 16 বছর জেকে বসেছিল, তার পরিণতি দেখেও কিন্তু 45 দিনের মধ্যে আমরা ভুলে গেছি যে আমরা কোন নরকে ছিলাম। আমি আপনাকে একটা কথা বলি, 1/11 মাত্র 17 বছর আগে হয়েছিল। ওই সময় রাজনৈতিক দলগুলোতে যারা সংস্কার প্রস্তাবনা দিয়েছিল, তাদেরকে কি হেনস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে, বিশেষ করে বড় দুটি রাজনৈতিক দলে আমরা কিন্তু দেখেছি। আজকের যে সংস্কার প্রস্তাবনা দলের ভিতরে, তার থেকে কোনো ব্যতিক্রম ছিল না 17 বছর আগে ওই সংস্কার। এখানে মান্না ভাই আছেন, কি ঘটনার ভেতর দিয়ে গেছেন। কাজেই ওই ভয়ে আমার ধারণা, দেখুন মাত্র 17 বছর আগের ঘটনা, ওই ভয়ে অনেকেই দলের ভেতরে সংস্কার নিয়ে কথা বলছেন না। কিন্তু তাদেরকে বুঝতে হবে 2024-এ আপনি ভিলেন হবেন যদি সংস্কার নিয়ে কথা না বলেন। কাজে আপনাকে এখন হিরো হতে হলে সংস্কার নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে লাশের হিসাব শুরু হয়ে গেছে,
বিএনপির কতজন মারা গেছে, কতজন ওই দলের মারা গেছে, এটি আমার ধারণা ৪৫ দিনের মধ্যে করাটা খুবই মানে অপমানজনক গণ অভ্যুত্থানের জন্য, খুবই অন্যায়, এবং আমাদের মধ্যে বিভক্তি টেনে আমাদের মধ্যে ঐক্যের ফাটল কার কতটা ক্ষতি হয়েছে দেখুন, আমি একটা কথা বলি, আমি বলি বিএনপির ১৭ বছরের আন্দোলন, কষ্ট এবং দুর্দশা এবং হামলা মামলা সবকিছু আমরা দেখেছি। এই দেশে ছিলাম, তাদের উপরে যে অন্যায় হয়েছে সেটি নিয়ে কথা বলেছি, কিন্তু কি পার্থক্য ছিল এই ৩৬ দিনের সাথে বিএনপির ১৭ বছরের, সেটি যদি বিএনপির নেতারা নিজেরা বসে অঙ্ক কষে না ধরেন তাহলে কিন্তু এই ক্ষতি তাদের ভবিষ্যতেও ভোগাবে। শোনেন, ৩৬ দিনে ১,০০০ মানুষ জীবন দিয়েছে, ১৭ বছরে বিএনপির কয়জন জীবন দিয়েছে? এই প্রশ্ন, বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদ তাড়াতে হলে আপনাকে যে জীবন দিতে হবে এটা আমরা শুরুতেই বুঝতে পেরেছি। রাজনৈতিক অঙ্কের হিসাব কি মিলবে? বিএনপি করুক বা অন্য কোনো রাজনৈতিক দলই করুক না। এখন আমি বলি আপনাকে, একটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি। দেখুন, ছোট দল হোক, বড় দল হোক, বাম দল হোক, ডান দল হোক, রাজনীতি করতে হলে আপনি ক্ষমতায় যেতে চান, কেননা আপনাকে ওই ক্ষমতার অংশ হয়ে অনেক কিছু করতে হয়। কিন্তু শুধু ক্ষমতায় যদি আপনার রাজনীতি হয়, যেটা বিএনপির ক্ষেত্রে অনেক সময় বলা হয়েছে, দ্রব্যমূল্যের নাই, জ্বালানির ব্যাপারে নাই, জনঘনিষ্ঠ বিষয়গুলোতে আমরা বন্দর বিদ্যুৎ রক্ষায় অন্য সংগঠনকে যেভাবে দেখেছি, আমরা কি বিএনপিকে ওইভাবে দেখেছি? দেখিনি। এখন আপনি যদি জনঘনিষ্ঠপূর্ণ রাজনীতি না করেন, যেটা মানুষের নিত্যদিনের বিষয়, তাহলে কিন্তু আপনি কখনো রাজপথে, ওই যে ও বলছিল না ২০ লক্ষ বাড়ি থেকে ২০ লক্ষ মানুষ নেমেছে কিনা, নামবে না। বিএনপি অত্যন্ত বড় দল, এবং ২৮শে অক্টোবর আমরা দেখেছি ঢাকা শহরে কত লোক এসেছিল। আপনি বিশ্বাস করবেন, মঞ্চ থেকে বিএনপি নেতারা নেমে গেছেন একটি শব্দ না বলে। আপনি পারবেন এই কাজ করতে? ৩ লক্ষ মানুষকে অন্তত পল্টন এলাকায় দেখেছি। আপনি কোনো কর্মসূচি দেন নাই, আপনি তাদেরকে ভবিষ্যৎ দিক নির্দেশনা না দিয়ে আপনি জানতেন সরকার এরকম একটি ডিজাইন করবে, এটা আকস্মিক কোনো ঘটনা না। কাজে আমরা দেখেছি কৌশলগত জায়গায় কোথায় তারা সফল হয়েছে, কোথায় অপোজিশনরা অতীতে ব্যর্থ হয়েছে। আবার এদের সফলতা মানে কিন্তু মানে শুধু এদের সফলতা না, এই দিবা স্বপ্নে যদি এরা থেকে থাকে সেটা আরেক দুর্ঘটনা। কিন্তু এদের সফলতা মানে বাংলাদেশের প্রতিটি নাগরিক না, যেটি মাসুদ বলছে যে সেটি তারা এককভাবে সফলতা দাবিদারও না, কিন্তু চূড়ান্ত যে সিদ্ধান্ত, সেটি তার সিদ্ধান্ত মানে ঝুঁকিটা তারা নিতে পেরেছে। হ্যাঁ, সেই ঝুঁকিটা তারা নিতে পেরেছে। শোনেন, মানুষ যখন জীবন দিতে প্রস্তুত থাকে, যখন আমার পাশের জনের জীবন চলে যাওয়ার পরে আমি সামনে এগিয়ে যাই, ওই শক্তির সামনে পৃথিবীর কেউ দাঁড়াতে পারে না। এবার তাই ঘটেছে। তবে রাজনৈতিক দলগুলোকে হিসাব করতে হবে, কেন ১৭ বছর তাদের ঐক্যবদ্ধ হওয়ার পরেও ওই ঘটনাটিতে তারা যেতে পারেনি বা ঘটাতে পারেনি। এই জায়গাটি যদি আপনি অঙ্ক না কষেন, এই অনুযায়ী যদি দেখুন, কারো চাপে না, আপনি আপনার আত্মপ্রেরণায় নিজের প্রয়োজনে আপনি রাজনীতির সংস্কারটি করেন। আরো একটা কথা বলি, রাজনীতির সংস্কার বললেই আমরা দলের ভেতরে গণতন্ত্রের সংস্কার বলি, এটি একটি পপুলার কথা। আমরা সাংবাদিকতার জীবনে পরিবারতন্ত্র আর দলের ভেতরে সংস্কার নিয়ে কথা বলেছি, আমি সেটি বলছি না। আপনি যেই রাজনীতি বলেন সেই রাজনীতির চর্চা করেন কিনা, এই প্রশ্নের উত্তর দিতে হবে। দেখুন, গঠনতন্ত্রে সুন্দর সুন্দর কথা বাংলাদেশের সব দলের রয়েছে, তার ব্যবহারিক প্রয়োগের অবস্থা টেরিবল, ভীষণ খারাপ। কাজে সেটার দিকে আপনি তাকান, শুধু গণতন্ত্রের চর্চা না। কিন্তু আশরাফ কায়সার ভাই, অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট আহমেদ আজম খান, যে আসতে চাই যে প্রশ্নটাই আমি বলি, বা প্রসঙ্গ যেটি আশরাফ কায়সার ভাই উল্লেখ করলেন, কি বলবেন তার জবাবে? মাসুদ যেন কি বলতে জি বলুন। সেটা হচ্ছে, ভাইয়ের কথা থেকে একটা কথা বলি। ২৮শে অক্টোবর আমি পল্টনে ছিলাম। পল্টনে আমার মতো এরকম অনেক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমরা অন্তত ১০ জন বন্ধু বান্ধব একসাথে গিয়েছিলাম। আমরা সেখানে দাঁড়িয়েছিলাম, আমরা ভাবছি হচ্ছে মঞ্চ থেকে একজন নেমে এসে বলবে যে চল, রাইট। সেই দিন যদি সেই কথাটা বলা হইতো, তাহলে ২৮শে অক্টোবর পরে ৭ই জানুয়ারি নির্বাচন হবে, হইতো না। একই সাথে আরেকটা লাইন কথা বলি, একই সাথে হচ্ছে ২৮শে অক্টোবর যে পরিমাণ মানুষ ঢাকায় ছিল, ২৯শে অক্টোবর রাস্তায় নামাইতে পারে নাই। ঠিক আমার ২০-২২ তারিখে যখন আমার নেতাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, আমি ২৫ তারিখ ২৬ তারিখ থেকে আমি ঝুঁকি নিয়ে আমি নিজের রাস্তায় নেমে প্রথম ১৫ জন নিয়ে আবার মিছিল করাইছি। অসংখ্য ধন্যবাদ মাসুদ, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান। দেখুন, আশরাফ কায়সার অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমি বলবো যে এই যে ৩১ দিনে কতগুলো শাহাদাত বরণ করেছে, আর ১৭ বছরে কতগুলো মানুষ শাহাদাত বরণ করেছে, এই হিসাব যদি কষতে চান তাহলে বলবো যে ৩১ দিনের যে দাবানলটা তৈরি হয়েছে, সেই দাবানলে কিন্তু এই ১৭ বছরে সেই দাবানলটা তৈরি করবার প্রেক্ষাপটটা কোনো অস্বীকার করছি না, এটা বিএনপি সহ ৬৩টি রাজনৈতিক দল
আমরা যারা একসাথে নেমেছিলাম এবং আমরা একভাবে রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারের দাবি 31 দফা নিয়ে নেমেছিলাম, তাদের কিন্তু এটা কিন্তু তার একটা প্রতিফলন বা তার একটা দাবানল তৈরি হয়েছে। এখন আমরা 63টি রাজনৈতিক দল, মান্না ভাই বা সাইফুল ভাই, আমরা কিন্তু ওই 36 দিনের আন্দোলনে পা গুটিয়ে বসেছিলাম, হাত গুটিয়ে বসেছিলাম তা না, কিন্তু সেখানে আমাদের অংশগ্রহণও ছিল একেবারে সর্বাত্মক। আমাদের ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন এবং অন্যান্য সংগঠন। এখন এই যে রাজনীতি এবং রাষ্ট্র সংস্কারের কথা বললেন, না 28 অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে একটি প্রশ্ন রেখেছে, আমি কি বলবেন তার জবাবে? জি, মনের কথা বললেন বা অন্যান্য কথা বলবেন। মান্না ভাই চমৎকার কিছু কথা বলেছেন, আমি মান্না ভাইয়ের সাথে যোগ করে একটি কথা বলবো। এই যে সংস্কার, এটা থিওরির কোনো বিষয় না, এটা চর্চার বিষয়। আমরা যদি এই চর্চাটা করতে পারি তাহলে এই সংস্কারগুলো চর্চার মধ্য দিয়ে হয়ে যাবে। যখন আপনি 5 বছর বা 4 বছর পরে জনগণের কাছে যাবেন, ওই ভয়টা যদি থাকে যে জনগণের কাছে আমার কৈফিয়ত দিয়েই ভোটটা নিতে হবে, তখন কিন্তু আপনার দলের এই জায়গাতে আজম আমি একটা প্রশ্ন রাখি, সেই চর্চা কি শুরু হয়েছে না হবে? এই যে চর্চা, গণতান্ত্রিক চর্চা দলের মধ্যে যেটি বললেন, সেটি কি শুরু হয়েছে না হবে? আর একটা কথা বলি শুধু আজম ভাই, হ্যাঁ, সংস্কার কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। Yes. আমরা যদি ভেবে থাকি হ্যাঁ, যে এ যাত্রা কোনো রকমে জনগণের দাবির মুখে কিছু সংস্কার করলাম তারপরে ভুলে গেলাম, আরো একটা কথা বলি, হ্যাঁ, সময় কিন্তু বলে না 5 বছর পর পর আপনার পরীক্ষা হবে, প্রত্যাশা কিন্তু মাঠের এবার ভিন্ন। জি, আমি আপনার সাথে একমত। আমি একটা উদাহরণ দিলাম যে 5 বছর পরে জনগণের কাছে যেতে হবে, এই চিন্তাটা যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু পুরো 5 বছর আপনি কোনো অনৈতিক অন্যায় কাজ করবেন না। এখন বিষয়টা হলো এই যে সংস্কারের কথা বললেন, এই সংস্কারটা আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি বেশ কবছর আগে, তখন থেকেই কিন্তু আমাদের সংস্কারের এই যে এখন যে তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কর্মসূচি, তার সাথে কিন্তু আমাদের 31 দফার অনেকগুলো দফা মিলে যায়। কারণ রাষ্ট্র সংস্কার করতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন, যে কমিশন গঠনগুলো প্রয়োজন, এই যে এখন হচ্ছে, এগুলো সবই আমাদের 31 দফা কর্মসূচির ভেতরে আছে। এখন বিষয় হলো যে যেমন অধ্যাপক সাহেব বললেন যে এখন আর রাজনৈতিক দলের প্রতি মানুষের আস্থা নেই, অর্থাৎ ভোটের চর্চাটাই তো নেই, আস্থাটা কোথায় থাকবে? রাষ্ট্রকে রাজনীতিকরা চালাবে, অন্য কেউ না। এখন রাজনীতিকরা যে চালাবে সেই যদি সুযোগ যদি রাজনীতিকরা না পায়, তাহলে যেমনি সংস্কারও হবে না, সেই চর্চাটাও হবে না এবং জনগণের কাছে জবাবদিহিতাও হবে না। এখন এই যে নেতার প্রতি তোষামোদী, এই কথাটা নয়, নেতার প্রতি এক ধরনের সমর্থন তো থাকবেই। আপনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, তার দলের সবাই তাকে কিন্তু আজম ভাই দলে কোনো একটি রাজনৈতিক দলে যদি সমর্থন দিয়েছে, মানে এগুলো তো গণতন্ত্রের পরিবর্তে আজম ভাই এখানে প্রশ্ন করি, আচ্ছা এইটুকু চেইন অফ কমান্ড যদি না থাকে দলের ভেতরে, তাহলে তো রাজনৈতিক দল কোনোভাবে দাঁড়াবে না। আমার প্রশ্নটি হলো যে আজম ভাই, আপনি তোষামোদীর প্রসঙ্গ বলছেন, কিন্তু গণতন্ত্রের পরিবর্তে কোনো একটি দলে যখন পরিবারতন্ত্র থাকে তখন তো তোষামোদীর সংস্কৃতি তৈরি হবেই। আমাদের দলে সংস্কার তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ একবারে তৃণমূল থেকে শুরু করে আমাদের এই যে 31 দফা নিয়ে আমরা এখন চলছি। এবং ভুলে যাবো তৃণমূলের কথাটা যখন আনছে, এটার সঙ্গে রিলেভেন্ট। 28 অক্টোবর আমরা দেখেছি যে আপনাদের, যেটা মাসুদ বললো, যে তৃণমূল নেতারা খুবই হতাশ হয়েছিলেন যে আপনারা যারা মঞ্চে ছিলেন তারা কোনো কিছু না বলে চলে গেছেন। এই যে তৃণমূল নেতৃত্বের সঙ্গে আপনাদের আমরা সকল জাতীয় নেতাদের একটা যে বড় ফারাক দেখছি, সেই সংস্কারে তৃণমূল নেতারা আসলে কোথায় থাকবে? যদি তৃণমূলের সাথে আমাদের ফারাকটা থাকতো জাতীয় পর্যায়ে, তাহলে গতকালকে কিন্তু সারা বাংলাদেশ মিলে প্রায় কয়েক কোটি মানুষের সমাবেশ ঘটেছে। কালকে ঢাকা শহরে রাস্তায় রাস্তায় ওই গার্মেন্টস, একটা ষড়যন্ত্র, এটা গার্মেন্টস শ্রমিকরা প্রত্যেকটা রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে, আমাদের শত শত না হাজার হাজার গাড়ি আটকে দিয়েছে। তারপরেও ষড়যন্ত্রটা কারা করছে এটা নিয়ে আরেকটা এপিসোড করতে হবে, যে আজকে এই সরকারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে, আজকে এই আনসারের বিদ্রোহের নামে কারা ষড়যন্ত্র করছে, কারা এই নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করছে। এখানে আমি একটা প্রশ্ন রাখি, ছোট করে আমার দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন আমার স্নেহভাজন মাসুদ বলেছে যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সে মেজর জিয়া বলেছে আমার কোনো আপত্তি নেই তার
দৃষ্টিভঙ্গি থেকে সে বলবে, আমি সেটা বলতে পারবো না। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি তার শ্রদ্ধা আছে, তার আদর্শকে সে ধারণ করে, কিন্তু বিএনপির প্রতি না। বিষয়টা হলো যে সকলে যদি একটা রাজনৈতিক দলের প্রতি হয় তাহলে তো আর রাজনৈতিক গণতন্ত্র হবে না। স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে আমার যে ওইটাই 4 বছরের যে সংস্কার প্রক্রিয়া ছিল সেটা যদি বিএনপি ধরে রাখতো আমি নিজে বিএনপি করতাম। আচ্ছা না, যাই হোক, এটা আপনার দৃষ্টিভঙ্গি হতে পারে। এই জন্য আমাদের আব্দুল মাসুদ এবং কিংবা তার মতো তরুণদের প্রত্যাশা পূরণ করতে পারছে না বিএনপি, ব্যাপারটা কি এরকম? এখন মাসুদ তো একজন, কালকে নিশ্চয়ই পল্টনের সমাবেশ দেখেছেন, 28 অক্টোবরের চেয়েও বড় সমাবেশ ঘটেছে। অর্থাৎ আমরা শতভাগ মানুষকে কিন্তু এক ছাতার নিচে আনতে পারবো না। এরকম একটা সমাবেশ তো আমরা 28 অক্টোবরে প্রত্যাশা করেছি। 28 অক্টোবরে কি হয়েছিল? দেখুন এখানে আমি নিজেও ওই দিন ছিলাম। 28 অক্টোবরে ব্যাখ্যা দেন। যখন ষড়যন্ত্রমূলক ভাবে 28 অক্টোবরের ওই সমাবেশকে পণ্ড করবার চেষ্টা হয়েছিল, আমি মঞ্চে ছিলাম, দীর্ঘ 3 ঘন্টা অজস্র গুলি করা হয়েছে, অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। আমরা কিন্তু মঞ্চ ছাড়ি নাই। 3 ঘন্টা গুলির পরে যখন মঞ্চে গুলি আসা শুরু হলো, তখন মহাসচিব দাঁড়ালেন, দেখলেন যে সমস্ত মাইকের তার কাটা, কিচ্ছু একটা কথা বলারও সুযোগ নাই। বাধ্য হয়ে তিনি তখন শুধু পরের দিনের হরতালের কর্মসূচিটি ছাড়া আর কোনো কর্মসূচি, আমি নিজে মঞ্চে ছিলাম। সংঘর্ষ যখন শুরু হয় কাকরাইল মোড়ে যদি একজন কেন্দ্রীয় নেতা চলে আসতো, মোটো এরপরে আমরা ওই দিন দাবানল তৈরি করতে পারিনি কেন? তার ব্যাখ্যাটা সাইফুল হক ভাই ক্লিয়ার করেছেন যে আমরা যারা রাজনৈতিক দল তারা একটা এরকম রক্তপাতে যেতে চাইনি। আমরা এই ফ্যাসিবাদকে হটাতে চেয়েছি পরিকল্পিত আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জুবেদা নাসরিন। কিন্তু তাই বলে আমরা পেছনে ছিলাম না। আপনি কিছু প্রশ্ন করতেও চেয়েছেন, সেই প্রশ্ন আকারে আলোচনাগুলো শুনে নিই। জি, একটি বিষয় আমি যেটা সংস্কারের একটা অন্যতম জায়গার বিষয়ে আলোকপাত করতে চাই, সেটা হলো যে রাজনৈতিক দল এবং সরকার যখন এক হয়ে যায় তখন সমস্যাটা আসলে কি হয়। সরকার একটা বড় শর্ত, কিন্তু সংস্কার এটা এই বিষয়ে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো ভাবা দরকার। যে আমরা যখন দেখেছি যে আওয়ামী লীগ সরকার, পতনের সরকার, এত 75 বছর একটা রাজনৈতিক দলও একবারে নাই হয়ে যাচ্ছে। এই যে সরকার এবং রাজনৈতিক দল যখন আপনি আলাদা করতে পারবেন না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ক্ষমতায় যান আবার আপনাকে ফিরে আসতে হবে জনগণের কাছে, তখন কিন্তু আপনি সরকার না, তখন কিন্তু রাজনৈতিক দল। এই যে আমাদের প্রধান দুটো রাজনৈতিক দল যে সমস্যা, যখনই তারা ক্ষমতায় যায় তখন তারা এমন করে সরকারে চলে যায়, তখন আর রাজনৈতিক দল হিসেবে তাদের অস্তিত্ব থাকে না। এই যে ধরেন 28 অক্টোবরের কথা আমরা বারবার করে ফিরে আসছি, তখনকার চিত্রে যে আপনি বললেন যে একটু আগে যে গতকালকে সমাবেশে যে বিএনপির এত লোকজন হলো, ওই একই কারণে কিন্তু সবাই ধারণা বিএনপি এখন ক্ষমতায় যাবে। যখন একটি দলে একটা জায়গা তৈরি হচ্ছে ক্ষমতায় যাবে, তখন লোকজন অবশ্যই তাদের সঙ্গে একটা মেলার চেষ্টা করে। এবং আমরা দেখেছি গত 15 বছরেও অনেক বিএনপির লোক আওয়ামী লীগে চলে গেছে, এখন অনেক আওয়ামী লীগের লোক বিএনপি চলে আসবে, তখন আপনারাও বলবেন যে এরা বহিরাগত, এরা বহিরাগত সন্ত্রাস করছে, অমুক করছে, তমুক করছে। এগুলা আবার এখানে অধ্যাপক জুবেদা নাসরিন এই আলোচনাটা কেউ কেউ বলছেন আসলে অনুপ্রবেশ, অতীতে আমরা অনুপ্রবেশের ঘটনাটা শুনেছি, কিন্তু আবার কেউ কেউ বলছেন রাজনীতি মানে আসা যাওয়ার একটা ব্যাপার। প্রফেসর নাসরিন, আমি 1 মিনিট 28 অক্টোবরের ব্যাপারে একটু না বললে হবে না। প্রফেসর নাসরিন, আমি একটু বলি যে আমরা শুনবো, প্রত্যেককেই শুনবো। আমি ওই দিন নয়াপল্টনে গেছিলাম দেখতে যে বিএনপি এত হাকডাক করে, এবং আমরা তো সবাই চাচ্ছিলাম যে কোনো ভাবেই হোক ফ্যাসিবাদ বিদায় নেই। 28 অক্টোবরে আমার কাছে মনে হয়েছে নেতৃত্বের ব্যর্থতা, কৌশলের ব্যর্থতা, এবং আপনি যেভাবে মানুষ ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়াপল্টনে এসছে তার প্রতি অসম্মান করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি আমরা একটু ওনার যেটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকবেই। এখন উনি যে কথাটা বলেছেন আমি আসলে আমরা শুনবো, ভুলে গেছি। আরেকটা বিষয় যেটা সাইফুল ভাই খুব স্পষ্ট ভাবে বলেছেন, আমি কিন্তু একটা জিনিস খুব মনে করি যে এই উপদেষ্টা পরিষদে আসলে শ্রমিকের কোনো প্রতিনিধি নেই। আবার ভুলে যাব এক লাইন। বিষয়টা হলো আমি আপনাকে মনে করে দিব তৃণমূলের সাথে সম্পর্কহীনতা কেন? নেতা কর্মী আওয়ামী লীগের বললেন না যে 15 বছর আপনি বললে হবে না, আমাদের কাছে প্রমাণ আছে। না, আমাদের কাছে প্রমাণ আছে, আপনি বললে হবে না। আপনি দাবি করলে তো সব দাবি আমরা মানবো এমন না। কিন্তু সাইফুল যে বিষয়টি উত্থাপন করেছেন, আমি মনে করি এই সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে
পারে, সেটি হলো যে আমাদের সকল গণতান্ত্রিক আন্দোলনে যে নিহত বা আহত হওয়ার একটা বড় অংশ কিন্তু শ্রমজীবী মানুষ, এবং এই শ্রমজীবী মানুষটা কিন্তু আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদে আসলে শ্রমিক প্রতিনিধি কেউ নেই, ব্যবসায়ী প্রতিনিধি কেউ নেই, যে কারণে একটা মানে অসামঞ্জস্য আমরা দেখতে পাই। এবং যে কারণে আমরা দেখেছি যে এই আহত শ্রমিকদের নিয়ে বা এই যে শ্রমিকরা কেন আন্দোলনে আসলো সেই বিশ্লেষণে কিন্তু করছে না। সবাই বলছে এটা ছাত্রদের অভ্যুত্থান, আসলে কিন্তু এটা ছাত্র এবং জনতা, এবং সেই জনতা একটা বড় অংশ কিন্তু শ্রমজীবী মানুষ, ছাত্র শ্রমিক, এই শ্রমিক শব্দটা কিন্তু বাদ করে দিচ্ছে। এখন দ্বিতীয়ত হলো বৈষম্য বিরোধী আন্দোলনের যদি মাসুদ এখানে আছেন তাদেরকে আমি একটু নজর দিতে বলবো, এবং আমার একটা বড় ধরনের তাদের প্রতিও একটু আমার কাছে মনে একটা দুর্বল জায়গা তাদের। এই আন্দোলনে প্রায় 8,000 শ্রমিকই বলবো, অনেকে বেশি আহত হয়েছেন, তারা হাসপাতালে কাটাচ্ছেন, তারা এই 8,000 মানুষকে হাসপাতালে রেখে তারা কাওয়ালি করে উৎসব করছেন। এগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে খুব মানে একটু নজরটা একটু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মানে বৈষম্যহীনতার একটা বড় জায়গা কিন্তু এই মানুষদের সঙ্গে নিয়ে কিন্তু উদযাপনের জায়গা। আমি এখানে একটা প্রশ্ন আপনাকে রাখতে চাই যে আসলে এই ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে বুদ্ধিভিত্তিক চর্চার সাথে যারা জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনারাই বলছেন যে একটা রাজনীতিতে আমরা একটা নয়া বন্দোবস্ত দেখতে চাই। শব্দটা উচ্চারণ করা একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন এই শব্দের ওজনে শ্রমিকের যে এই আন্দোলনের সাথে গণঅভ্যুত্থানের সাথে যে সম্পৃক্ততার তার যে সম্পৃক্ততা, সেই যে কারণে সম্পৃক্ততা, সেই কারণ কতটা পূরণ হবে, তার অধিকার সে ফিরে পাবে কিনা, নাকি শব্দের ওজনে? এখানে আমি স্পষ্ট কিন্তু একটা জিনিস বলতে চাই যে আন্দোলনের যে মৌলিকপনা সেটা কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষদের মধ্যে কিন্তু রয়ে যাচ্ছে। বারবার আমি এটা করেছি, এবং যে বিভিন্ন জায়গায় পদায়ন হচ্ছে আমরা দেখছি যে এই আন্দোলনে আসছে সেটা কিন্তু এক ধরনের কোটার মধ্যে, যে আন্দোলন একদিন ছিল 2 দিন ছিল তাকে সে জায়গায় দেওয়া হচ্ছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি এবং জামাতকে কেন্দ্র করে হচ্ছে। এবং এই যে আন্দোলনের মৌলিকপনার যার কারণে কিন্তু এই যে শ্রমজীবী মানুষের আন্দোলন, যে তার যে অধিকার, তার যে জায়গাটা, তার যে প্রাপ্যতা, সেটা কিন্তু নিশ্চিত করতে পারছে না। সুতরাং আমার কাছে মনে হয় যে নয়া হচ্ছে না কেন, এখানে মূল কারণটা কি বলবেন? কেন? কারণ ইতিহাসে যে আপনার শ্রেণীগত একটা বিষয়, এটা কিন্তু এখনো সেই ট্র্যাডিশনাল অর্থে চলে আসছে, এবং ইতিহাসকে দেখার যে চোখ সেটাও কিন্তু একটা শ্রেণীগত চোখ। আমার কাছে মনে হয় এই জায়গাটা বদলানোর একটা সময় এসেছে, যে কাকে কোন জায়গায় আমরা ইতিহাস কোন অংশটা ইতিহাসের অংশ হবে এবং কোন অংশের ইতিহাসের অংশ হবে না, সেটা যেমন ইতিহাসে একটা রাজনীতি আছে, এবং সেটা অবশ্যই শ্রেণীগত একটা রাজনীতি, সেই জায়গাটা কিন্তু এই নয়া ব্যবস্থাপনার মধ্যে দিয়ে অবশ্যই যুক্ত করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না ভাই আসতে চাই যে এই প্রসঙ্গে মব জাস্টিসের একটি প্রসঙ্গ। জোবাইদের এক কথার একটা মিনিটে শুধু বলি যে যারা ক্ষমতা এসছেন, যেটা বললেন আর কি, যদি আপনি ক্লাস হিসেবে বললেন না, বারবার করে ক্লাস শব্দটা এসছে, টোটালটাই 2-1টা ছাত্রদের ধরুন 2 জন প্রতিনিধিরা আছেন, বা এখন উপদেষ্টা সহ 3 জন, যদি এদেরকে বাইরে রাখি, পুরোটা কিন্তু একটা এলিট ক্লাসের মধ্যেই কিন্তু এই যে সরকার, যাদেরকে আপনি এলিট বলেন, যাদেরকে আপনি, তাদের কিন্তু ফলে, এবং যারা 2-3 জন বাইরে, যাদের কিন্তু গত 16-17 বছরে আমরা কিন্তু কোনো প্রতিবাদী কোনো আন্দোলন সংগ্রাম আরো আলোচনা শুনবো। আপনার কাছে আলোচনা শুনি সাইফুল হক ভাই যেটা শেষ করলেন যে সরকার এলিট ক্লাসের প্রতিনিধিত্ব করছে কিনা। হ্যাঁ, তাদেরকে এলিট ক্লাস তো আপনি বলতেই পারেন, তার সাথে বেশি করে বলতে পারেন যে তারা তো ডাইরেক্টলি মুভমেন্টে ছিলেনও না। আন্দোলন যারা করেছেন, জীবন দিয়েছেন, তারা তাদেরকে প্রস্তাব করেছেন। যেরকম ডক্টর ইউনূস বললেন না যে ওরাই আমাদের প্রাইমারি এমপ্লয়ার, এটা এরকম, যদিও শব্দটা আমার কাছে পছন্দ হয়নি। এমপ্লয়ার বলবেন কেন, ওরা এমপ্লয় করেছে নাকি, এরকম নিয়োগকর্তা বলেছেন, এরকম না বললেই ভালো হতো আমি মনে করি। এটা শব্দটা ঠিক হয়নি, কিন্তু ডক্টর ইউনূসও তো এলিট, আর যারা আছেন তারা সবাই এলিট। কিন্তু এই এলিট আবার কোন রকম, ওই মানে এলিটের মধ্যেও আপনার বিভাজন থাকতে পারে, কেউ জনতার বিপক্ষে হতে পারে, কেউ জনতার পক্ষের হতে পারে। যারা এসছেন তারা, যেরকম ডক্টর ইউনূস বলেন যে তারা সবাই নিজের নিজের পেশায় সাকসেসফুল, হুইচ ইজ 100% ট্রু। একই সঙ্গে এটাও বলা যায় যে ধরেন 53 বছর ধরে আমরা যে শাসন দেখেছি, দুর্বৃত্তায়নের, লুটপাটের, মাসলম্যানশিপের, এবং যেগুলো আমরা ঘৃণা করেছি, এরা এখন পর্যন্ত এরকম কিছু দেখাননি। এরকম হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে তাদের সফলতা আপনি বলতে পারবেন না। এই ধরেন যে 35-40 জন একটা বড় মাপের কী সাকসেস আছে, আপনি ম্যাক্সিমাম বলতে পারেন যে কুয়েত থেকে বাঙালি ফিরিয়ে নিয়ে এসছে, এটা তো আসলে ওই সাকসেসটা হলো না। ডক্টর ইউনূস বলছেন এই 1 মাসে আমরা যে সংস্কার করেছি, কোনো সংস্কারের কাজ তো স্টার্টই হয়নি। একটা আইজি চলে গেছে, সেই আইজির জায়গায় আরেকজন আইজি পোস্টিং দিয়েছেন, অথবা পুলিশে বা সিভিল বিউরোক্রেসিতে যে জায়গাগুলো খালি হয়েছে সেখানে আপনি নতুন লোক দিয়েছেন। এইটা কোনো সংস্কার নয়। আবার আমি বলি, সংস্কার মানে হচ্ছে
আপনি একটা রিফাইন্ড কিছু কিন্তু থাকে। সেটি করতে গেলে যে সংস্কারের কোনো সময়টা কিন্তু আমরা দরকার, দেখছি না। সেই সময়টুকু তো এই 8 তারিখ থেকে শপথ নেওয়ার পরে সেটি কি যথেষ্ট সময় কিনা? না, সেটা আমি যাচ্ছি না তার মধ্যে। সময়টা যথেষ্ট কিনা সেটা একটা বিতর্কের বিষয় হতে পারে, এই কারণে যে জি। আপনার কাছে তো টাইম কনস্ট্যান্ট আছে। পুলিশ এখন পর্যন্ত ফেরে নাই। যখন বিএনপি বলে না যে নির্বাচন তাড়াতাড়ি দেওয়া দরকার, ঠিকই বলে, নির্বাচন আপনি দেরি করবেন কেন, কিন্তু আপনি যদি পুলিশই না থাকে তাহলে নির্বাচন দেবেন কেমনে? এখন পুলিশকে যে আপনি ম্যানিং করছেন, ওই জায়গাটা একটু খালি করছেন, সেটা আপাতত আপনি কাজটা চালাবার জন্য করছেন, কিন্তু সেই পুলিশকে জনবান্ধব পুলিশ হতে হবে। তারা যেন নির্বাচনে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রাখে, মানবিক দৃষ্টিভঙ্গি রাখে, জনবিরোধী দৃষ্টিভঙ্গি না রাখে, এই সমস্ত কাজে তারা হাত দিতে পারেননি। সেই অর্থে বেশি করে বলেন এরা হচ্ছে এমন ধরনের এলিট যারা কোনোদিন রাজনীতির স্পর্শে ছিলেন না। কমিশন যে গঠন করা হলো সেখানে কতটা প্রত্যাশা করেন? এটা বলা খুবই মুশকিল, তার কারণ হচ্ছে যে অনেকগুলো জিনিস আপনি নিজেই বললেন না যে প্রায় রেডি তো আছে। আমরা কীরকম ইলেকশনের সংস্কার চাই, বদিরাম মজুমদার নিজেই অনেক লেখা লিখেছেন, একটা মামলা করেছেন। তারপরে আইনের কি সংস্কার হতে পারে, যদি এখন স্বাধীন মালিকটাই, কিন্তু ওনার অনেক সাজেশন আছে, তাছাড়া ল বিভিন্ন প্রস্তাব আছে। পুলিশের কি সংস্কার হবে সে ব্যাপারে রিপোর্ট আছে, এগুলো তো অনেকগুলো কাজ করা আছে। তারপরে এরা আরও এখন বাস্তব অবস্থার প্রেক্ষিতে কি বলবেন সেটা দেখতে হবে, আগে থাকতে আপনি বলতে পারবেন না, কারণ আমি তো টার্মস ডিকটেট করছি না। তবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওরা যদি মানে প্রতিনিয়ত সংলাপ সংযোগটা রাখতেন তাহলে সবাইকে মিলিতভাবেই একটা জিনিস প্রথম দিকে প্রেস করতে পারতেন। এখন তারা মনে করছে যে ওগুলা বাদ দিয়ে নিজেরা তৈরি করে দেবে, তারপরে আপনারা ডিসকাস করবেন, তারপরে জানি সংশোধনের সাথে আলাপ আলোচনা। একটা জিনিস আমি যোগ করতে চাই যে সংস্কার বিষয়ে যে প্রসঙ্গটা এসছে, আমরা দেখেছি যে নিয়োগগুলো কিভাবে হচ্ছে। বলছে বিএনপি একটা লিস্ট দিচ্ছে, ছাত্র একটা লিস্ট দিচ্ছে, জামাত একটা লিস্ট দিচ্ছে, এবং এই লিস্টের মধ্যে একটা কর্তৃত্ববাদের চেহারা আছে, কার্ডটা নেওয়া হবে, কিভাবে নেগোসিয়েশন করা হবে, কিন্তু কেউ প্রশ্ন করছে না এই নিয়োগের প্রক্রিয়ার সংশোধন দরকার, এই নিয়োগের সংস্কার দরকার। এই লিস্ট দেখে দেখে যে বিএনপির ক্যান্ডিডেট নিবস বলছে যে ছাত্ররা, যে অধ্যাপক ইউনূস থেকে বলছে ছাত্ররা আমাকে মানে উপদেষ্টা বানিয়েছেন, ছাত্রদের লিস্ট আমাকে রাখতে হবে, বিএনপির লিস্ট রাখতে হবে। এই যে লিস্টের একটা রাজনীতি করছে কর্তৃত্ববাদী চরিত্র, তাহলে এর মধ্য দিয়ে সংস্কার কিভাবে হবে? প্রক্রিয়া, নিয়োগের যে প্রক্রিয়া, সেখানে কর্তৃত্ববাদের প্রসঙ্গ বা বিষয়গুলো দেখছেন অধ্যাপক জুবায়ের? এটা হয়েছে কি গভর্নমেন্টের ওই যে অভিজ্ঞতার অভাব আছে। আমি একজন উপদেষ্টাকে একটা ঘটনা নিয়ে বলেছিলাম, খুবই জেনুইন একটা কেসে একজন জাজ আছেন যিনি ধরেন মামলা আপনি করেছেন, সেই মামলা প্রত্যাহার করবার জন্য দরখাস্ত করেছেন, ইনি করবেন না, তার ভেস্টেড ইন্টারেস্ট আছে। তা আমি তাকে বললাম যে এটা কীভাবে হয়, বলে ভাই করছে তো বাদ দিয়ে দেন ওকে, বাদ দিলে নেবো কাকে? 15 বছর ধরে ডাউন দ্য লাইন যারা যারা আসছেন তারা সবই তো ওই লাইনেরই লোক, কাজে পারছে না, এরকম একটা ব্যাপার তো আছে। তাদের অভিজ্ঞতার অভাব আছে এবং অ্যাডমিনিস্ট্রেশনও সেরকম কোনো যন্ত্রের লোক নাই যে তারা বুঝতে পারবে যে এই লোকটাকে বাদ দিলে একে দিয়ে রিপ্লেস যদি করি তাহলে সেটা কাজ হবে। তারা একজনকে রিপ্লেস করে যাকে দিচ্ছেন তিনি আবার এরই প্রচ্ছায়া, তো তাতে করে পরিবর্তন হতে পারছে না। আমি আবার বলছি যে তারা পুরো বিষয়টা যে পলিটিক্যাল, এই পলিটিক্সের প্রতি তাদের একটা অ্যাপাথেটিক অ্যাটিটিউড আছে। হোল এই আপনার যে গভর্নমেন্ট আছে এখন, আমি ইনক্লুডিং ডক্টর ইউনূস বলছি, আমি দেখেছি কি 2 বার তারা বিজনেস পিপলের সাথে বৈঠক করেছেন। কোন লোক যারা কয়েকদিন আগেও একেবারে জান দিয়ে দিয়েছেন বক্তৃতায় শেখ হাসিনার জন্য আছে, জীবন দেবেন, আজীবন আছে, তারাই আবার এখানে আসছে, একই কাজ করছে। ঠিক আছে, আপনাকে বিজনেস রক্ষা করতে হবে, পুলিশ রক্ষা করতে হবে, কিন্তু তারপরেও আপনি এরকম কিছু করতে পারবেন না যাতে তারা আশকারা পায় যে আপনার নিজের গদি উল্টে দিতে পারে, আপনার যে এতদিন ধরে বিপ্লবী প্রক্রিয়ায় জন্ম নিচ্ছে এগুচ্ছে সেটা বন্ধ করে দিতে পারে। এইখানে তারা খুব যোগ্যতার পরিচয় দিতে পারছেন না। অসংখ্য ধন্যবাদ। সাইফুল হক ভাই, আমি বাইরে একটা বিষয় একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সম্ভবত এখনকার সমসাময়িক দুনিয়াতে বাংলাদেশ এখন সবচেয়ে পলিটিক্যালি ভাইব্রেন্ট একটা সময় আমরা পার করছি। প্রতিটা ইন্ডিভিজুয়াল তার মাথায় অনেক প্রস্তাব, তার নিজের সংস্কার, সমাজের, তার কর্মক্ষেত্রের, রাজনীতির, রাজনৈতিক দলের, সরকারের অনেকগুলো। বাংলাদেশ কিন্তু এরকম একটা সময় একমাত্র 72-এ আর 90-এর পরে এসেছিল। এখন এই যে এতগুলো প্রস্তাব, অন্তর্বর্তীকালীন সরকার এই যে এটাকে যদি একটা ন্যাশনাল ডিসকোর্সের মধ্যে এনে তারা যদি আলোচনাটাকে করতে পারেন, সেটি অধিক, তারা যদি টাস্কগুলো ঠিক করতে পারেন, কোন কাজগুলো তারা এই টেনিয়রে করবেন আর কোনগুলো রাজনৈতিক দলগুলো পরবর্তী করবেন, তাহলে বাংলাদেশের একটা হিস্টোরিক একটা জার্নি কিন্তু এখান থেকে শুরু হতে দেখুন, পারে। আমি একটা কথা বলি, এই যে নির্বাচন কমিশন বলেন, নির্বাচনী ব্যবস্থা অথবা দুর্নীতি দমনের ব্যবস্থাপনা, এমনকি সংবিধানের সংশোধনী, যাদেরকে আমরা কমিটির প্রধান করেছি কমিশনের, তারা এই সাবজেক্টে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। তার 2 মাস লাগবে না বা 3 মাস লাগবে না এই প্রস্তাবনা তৈরি করতে। এত দীর্ঘসূত্রিতার সময় এই সরকারের নাই, আপনি তাকে ফাস্ট ট্র্যাক করবেন। তারা সবাই হ্যান্ডস অন। বদিউল আলম মজুমদার মানে 30 বছর ধরে বলছেন কি কি প্রস্তাবনা তার রয়েছে,
কাজে আপনি 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে প্রস্তাবনা নেন, রিভিউ করেন, ফাইনাল করে ফেলেন। আমাদেরকে ফাস্ট ট্র্যাক করতে হবে। দেখুন আমরা যদি আইএসি সরকার তো তাদের তো সময় দিয়েছে 3 মাস। সময় কি এটা তো সময় তো কমানো যায়। এখন আপনি যদি আইএসি ভঙ্গিতে আগান এবং আপনি যদি মনে করেন যে এই 3 মাস তাদেরকে এই পদমর্যাদা দেওয়া হবে, এই সুযোগ সুবিধা পাবে, তখন আমরা সেই জায়গাটাতে গেলাম যেই বৈষম্যটা আমরা ভাঙতে চাচ্ছি। দেখুন কনভেনশনটা আপনাকে ভেঙে ফেলতে হবে এবং আমরা যদিও ওই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন তারা এবং সংবিধান মেনে শপথ নিয়েছেন, কিন্তু ভুলে গেলে চলবে না এটা গণ অভ্যুত্থানের পটভূমিতে গঠিত সরকার এবং আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে মারাত্মক সব সংশোধনী করার জন্য, সংস্কার করার জন্য। এটা কিন্তু রুটিন সরকার না, রুটিন সংশোধনী হবে না। শোনেন, আইজির জায়গায় আইজি রিপ্লেস করেছেন অথবা সচিবের জায়গায় সচিব রিপ্লেস করেছেন, এগুলো 2 রাতের ব্যাপার। আগে এক তত্ত্বাবধায়ক সরকার 1 রাতে 13 জনকে বদলি করে দিয়ে দেখিয়েছে। কাজে আপনি অতীত থেকে শিক্ষা নেন। আরো একটা কথা বলি, 90 সাল আর 2024 সালের প্রত্যাশা কিন্তু এক না। 90 সালের 3 জোটের রূপরেখা আমরা নামের ভেতরেই তো পাচ্ছি, এটা 3টি জোটের কর্মকাণ্ড। এবার কার কর্মকাণ্ড? এটি ছাত্র শ্রমিক জনতার কর্মকাণ্ড। যদিও আমি এখন পর্যন্ত শ্রমিকদের সাথে কারো কোনো ডায়লগ দেখছি না, স্বীকৃতি দেখছি না, শ্রমিক অসন্তোষ দেখছি। তারা বেঁচে আছে না মরে গেছে এই খবর নেওয়ার কোনো লোক দেখছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্গানাইজ, ক্যাম্পাসগুলো লোকেটেবল, এই জন্য তারা কিন্তু নেগোশিয়েট করতে পারছে, তাদের 3 জন উপদেষ্টা হয়েছে, তাই তো? হ্যাঁ, জনতার কোনো অস্তিত্ব নাই আমাদের কাঠামোতে। সেটি একেবারেই কি দেখছেন না? আমি একেবারেই দেখছি না। শোনেন, আপনারা যাদেরকে আমরা উপদেষ্টা করেছি তারা এই আন্দোলনের ধারে কাছেও ছিল না অধিকাংশই, এবং তারা অবসর জীবন যাপন করছিলেন, কেউ 30 বছর ধরে। আপনি কোত্থেকে এই নামগুলো বের করেছেন? যদিও ছাত্রদের কথা বলা হচ্ছে, আই হ্যাভ সিরিয়াস ডাউট এই নামগুলো ছাত্ররা বলেছে কিনা, এদেরকে ছাত্ররা চেনে কিনা। কাজে আপনি যদি অবসরপ্রাপ্ত লোককে আনেন আমার কোনো অসুবিধা নেই, তিনি তার অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা দিয়ে আপনাকে ফাস্ট ট্র্যাক সংস্কারের দিকে নিতে পারছে কিনা। না হলে আমি বলবো আপনি রদবদল করেন। বাংলাদেশে অনেক যোগ্য লোক রয়েছে, আপনার কেন 20 জন উপদেষ্টা করতে হবে? আপনি 50 জন উপদেষ্টা নিয়ে কাজ করেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে আসছি, যেটা আশরাফ ভাই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে আমার কাছে মনে হচ্ছে, সেটি হচ্ছে সরকারে এখন যারা আছেন তাদের নামগুলো প্রস্তাব অথবা তারা থাকতে পারেন সেই প্রস্তাব আপনাদের কেন্দ্রীয় সমন্বয়কের পক্ষ থেকে কতটা ছিল, এটি একটি প্রশ্ন। আর বিভিন্ন জেলাতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বয়করা আপনারা যাচ্ছেন একটা মতবিনিময় সভা করতে গিয়ে, কিন্তু সেখানে কোনো জায়গায় বিরূপ পরিস্থিতি বা বাধার মুখোমুখি হতে হচ্ছে কেন? দেখেন, আমি তার আগে কয়েকটা কথা বলি। আমরা কিন্তু খুব বেশি সময় পাবো না। আচ্ছা, আমি স্বল্প কথাই বলি। বলুন। একটা কথা হচ্ছে, আজম ভাই বলছিলেন যে হচ্ছে 5 বছর পর পর নির্বাচন হলে তাহলে হচ্ছে একটা ভয় থাকে একটা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা, কিন্তু 5 বছর পর যদি কনফিডেন্স জাগে আমি যে পুলিশ প্রশাসন গড়ে তুলেছি সেই প্রশাসন আমাকে ক্ষমতায় রাখবে না, নির্বাচনের প্রয়োজন পড়বে না, তাহলে একটা শেখ হাসিনা হয়ে উঠবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে 2014-তে যদি বেগম জিয়ার বাসার সামনে ট্রাকটা যদি সরানোর সক্ষমতা বিএনপি দেখাইতে পারতো তাহলে আমার 14, 18, 24 পর্যন্ত এত লাশ পড়া লাগতো না। দুটা বিষয় আমি আজকে এখানে বলে রাখলাম, যেটা আমি নিজে 14 বছর বয়সে ছাত্র টিভির সামনে দাঁড়াইছিলাম। বেগম জিয়া যখন একটা মেয়েকে ধমক দিচ্ছিল নিজেরাও কেঁপে উঠছিলাম, কিন্তু বেগম জিয়ার সামনে ট্রাকের ওখানে যেখানে টাকা আছে সেখানে 500 মানুষ। বেগম জিয়ার জন্য তার দল বিএনপি কতটা করতে পারলো এই একটা বিষয়, কিছু করতে পেরেছে না আমার কাছে মনে হয় যতটুকু করার দরকার ছিল কিছুই করতে পারে নাই। এখন হচ্ছে স্পেশালি বিএনপি, আমি এখানে সমালোচনার জন্য বলতেছি না, জাস্ট হচ্ছে আমি বলি যে হচ্ছে ভুল স্বীকার করা এবং আত্মসমালোচনা করা, এটা যখন করবে একটা রাজনৈতিক দল তখন এটা জনগণের কাছে পৌঁছাবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে এখন আত্মসমালোচনার দরকার, ভুল স্বীকার করার দরকার, এবং এটার মধ্য দিয়ে নিজেদের মধ্যকার সংস্কৃতির সংস্কার দরকার। যতগুলো রাজনৈতিক দল আছে আমরা সবাই রাজনৈতিক দলের মাধ্যমে, আমি হয়তো যখন পলিটিক্স করতে হলে একটা রাজনৈতিক দলে যোগ দিতে হবে, আমি তো রাজনৈতিক দল করতেছি না, আমি সেখানে যাব না। আমি চাচ্ছি হচ্ছে আমি এমন একটা রাজনৈতিক দলে যোগ দিতে যাই যে রাজনৈতিক দলটা আমার যে স্পিরিটটা সেটার সাথে যায়। মত বিনিময় করতে গিয়ে বিরূপ পরিস্থিতি বা বাধার মত বিনিময় করতে গিয়ে যে বিরূপ পরিস্থিতি, আমি আমার 2টা অভিজ্ঞতার কথা বলবো। বরিশাল বিভাগের দায়িত্ব আমার ছিল, আমি বরিশাল বিভাগীয় টিমে প্রধান হিসেবে আমি একজন আমি যাওয়ার সময় দুমকি উপজেলাতে আমাকে বাধা দেওয়া হয়েছে, আমার গাড়ি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেতে দিবে না। কারা বাধা দিয়েছে? আমি জেলা বিএনপি সভাপতিকে ফোন দিয়েছি, একদম এখানে স্ট্রিক্টলি আমি খোলামেলা বলতেছি, উনি বলতেছে তোমার আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করা হবে। আমার সামনে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক দলের এক নেতা, ভিডিও আছে কালবেলাতে দেখতে পারেন আপনারা, একদম পোস্টেড সে দাঁড়িয়েছে, এবং হচ্ছে জনতা কলেজের ছাত্র দলের নেতা।
এরা দাঁড়াইয়া বলতেছে স্বেচ্ছাসেবক দলের যে লিড দিচ্ছে সে বলতেছে আমি ছাত্র, আপনাদেরকে ওইদিকে যেতে দেবো না, আন্দোলন আমরা করছি, আমাদের সাথে অনুমতি ছাড়া আপনি যেতে পারবেন না। এরপর বলতেছে আপনি বাংলা বুঝেন, আমরা কি বলতেছি যেতে দিব না, মানে যেতে দিব না। আপনাকে বলছে? আমাকে বলতেছে। এরপর হচ্ছে সেখানকার অভিযোগ যখন হচ্ছে কি আমি বরিশালে যখন আমি জানতে পারছি প্রশাসন থেকে আমি বরিশালে বক্তব্য দিয়েছি চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন থাকবে। সে ওই এলাকায় চাঁদাবাজি করতেছে, ওখানে গেলে যদি পিএসটি রেস্টুরেন্টদেরকে গেট থেকে বের হতে দেওয়া হচ্ছে না, মানে ওরা গিয়ে ওখানে গিয়ে মিছিল করে। বিষয়টা এই পর্যায়ে আছে। তৃণমূলের খবর কতটা উঁচু পর্যায়ে রাখে আমি জানি না। তৃণমূলে এই যে গেলেন কি মেসেজটা নিয়ে আসলেন, কি মেসেজ পেলেন? আমি মেসেজগুলো এখানে দিচ্ছি, আমি জাতির জন্য মেসেজ নিয়ে আসছি। এটা একটা মেসেজ, আমাকে কারা বাধা দিচ্ছে? এটা তো ঘটনা বললেন, এখান থেকে কি মেসেজ হচ্ছে যে চাঁদাবাজি দখলদারিত্ব শুরু হয়ে গেছে। হাইকমান্ড থেকে কঠিনভাবে হাইকমান্ড থেকে চেষ্টা করা হচ্ছে এটা নিয়ন্ত্রণের জন্য, বাট ব্যর্থ হচ্ছে। বরগুনায় গিয়েছি, বরগুনাতে আমাকে বাধা দেওয়া হয়েছে, একটা অস্ত্র সহ ধরা খেয়েছে, বাধা দেওয়া হয়েছে একদম 2টা ছাত্র দলের নেতার নেত্রী 20-25টা। তারপর আমি আমি নাসির ভাইকে ফোন দিয়েছি, ভাই এই অবস্থা, আমি তো প্রোগ্রাম করতে পারতেছি না। নাসির ভাই তারপর জেলা ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে ওখানে পাঠিয়েছেন, পাঠানোর পর ওনাদেরকে বলছে ভাই এখানে ঝামেলা হচ্ছে, আপনারা দুইজন এখানে বসেন, আমার পাশের রুমে বসেন, আপনারা বসে থাকলে ঝামেলা হবে না। ওনারা পাশে বসেছিল, তারপর আমি প্রোগ্রামটা করতে হয়েছে। এই যে আমাদের শেষ করবো, একেবারে শেষ লাইনটি বলুন। আমি চাচ্ছি হচ্ছে এইরকম আমাদের মধ্যে যে ঐক্যটা, আমি যখন হচ্ছে যেদিন প্রথম মানে শ্রমিক আইনজীবী এবং বুদ্ধিজীবীদের নিয়ে যে প্রোগ্রামটা, সেদিন আমি জাস্ট একজন করে ফোন দিয়েছিলাম, মাহমুদুল খোকন ভাইকে ফোন দিয়েছিলাম, একজন এনপিকে ফোন দিয়েছিলাম, সবাই যেভাবে রাজপথে নেমে আসছে শেখ হাসিনার পতনের জন্য, সেই ঐক্য অটুট থাকুক। সবাই এখনো যেন আমরা ডাক দিলে রাষ্ট্রের জনগণের জন্য কি কি প্রয়োজন, আসেন একসাথে আমরা কাজ করি। তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমার শেষ মন্তব্য হলো, আমার কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে দেশে মাল্টিপল শাসনের একটা ঝোঁক রয়েছে। আমরা দেখছি উপদেষ্টা দেশ চালাচ্ছে, আমরা দেখছি বিএনপি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দখল করে ফেলেছে, আমরা দেখেছি ছাত্ররা চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হচ্ছে, তাদের সমন্বয়করাও বিভিন্ন রকম জায়গায় তারা আধিপত্য বিস্তারের চেষ্টা মানে একটা প্রবণতা আছে তাদের মধ্যে গড়ে উঠেছে। এই সামগ্রিক চিত্র কিন্তু আমার কাছে মনে হয় যে মূল যে জায়গা একটা নতুন সফটওয়্যার বাংলাদেশ তৈরির ক্ষেত্রে ঠিক আমরা যে ঐক্যের কথা বারবার বলছি, সেই ঐক্য কোথাও মানে হচ্ছে না, কোথায় কোথায় যেন বিক্ষিপ্ততা, কোথাও কোথাও বিচ্ছিন্নতা, কোথাও কোথাও আসলে সামান্য অভাব যে ছুটে যাচ্ছে বা বিচ্ছিন্নতা, এর পিছনে কি ক্ষমতা বা প্রভাব বিস্তারের বিষয়টি মূল কারণ? আমার কাছে মনে হচ্ছে যে এটা তো একটা বড় বিষয়, ক্ষমতা, প্রভাব বিস্তার এবং নিজের আধিপত্য, সেটা ছাত্ররা হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, এবং সেটা উপদেষ্টাদের এক চেষ্টা চলছে সরকার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন দিকে বিভিন্ন মুখী হয়ে যাচ্ছে আসলে বিষয়টা, সমন্বয় খুব কমই হচ্ছে আসলে। এই জন্য এটা এই মুহূর্তে বলা খুব কঠিন, কিন্তু রাজনীতিতে বা সংস্কারেও শেষ বলে কিছু নেই। তবে আমার কাছে চিত্রটি খুব ভালো মনে হয় না। জি, অসংখ্য ধন্যবাদ সাইফুল হক ভাই। আমরা যারা সরকারে আছেন, আমি আজকে আমাদের পার্টির অনুষ্ঠানে আমি বলেছি, আমি এক ধরনের সমন্বয়হীনতা আমি দেখছি, সরকারের মধ্যে একজনের আস্থাহীনতাও দেখছি, আত্মবিশ্বাসেরও আমি ঘাটতি দেখছি। আমি 16 বছর আগে ধরে আমি বক্তৃতা করেছি, স্টেটের মধ্যে অনেকগুলো ছোট ছোট স্টেট, এখন এই অন্তর্বর্তী সরকারের চারিপাশে ছোট ছোট নানা স্টেক হোল্ডার, যারা বিশেষ ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে যারা কাজ করছে কিনা, আমি রাজনীতির মানুষ হিসাবে এটা নিয়ে আমার উদ্বেগ আছে। বক্তব্যের বিষয়বস্তু কি বদল হয়েছে? আজকে আপনি বক্তৃতা দিয়েছেন দুর্বৃত্ত, মাফিয়া, দখলদারিত্বের রাজনীতিকে বিদায় করতে হবে, এই বক্তব্য তো অসংখ্যবার দিয়েছেন। বিষয়বস্তু কতটা পরিবর্তন হলো? সময় তো পরিবর্তন হয়েছে। না, আমি বলেছি না, কিন্তু একটা উপলব্ধি এসছে, পুরনো রাজনীতির ধারায় ফেরাটা যাবে না, দখলদারিত্ব, মাস্তানি, সিন্ডিকেট, ওটা করা যাবে না। এখন এই সরকার সবাইকে যদি আস্থার মধ্যে নিয়ে ন্যূনতম বোঝাপড়ার জায়গা যদি তৈরি করতে পারি, তাহলে আমরা কিন্তু যাত্রা মঙ্গল। অসংখ্য ধন্যবাদ। দেখুন অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে একটা প্রশ্ন এসছে যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য দল বিএনপি কি করতে পারলো? রাজনৈতিক দলের কিন্তু কিছু নিয়ম শৃঙ্খলা থাকে, এবং বিপ্লব কিন্তু প্রতিদিন হয় না, এটা যুগে যুগে হয়। এখন একবার 7ই নভেম্বরের বিপ্লব হয়েছিল 75-এ, আবার বিপ্লব হয়েছিল 90-এ, আবার বিপ্লব হয়েছে এখন। কিন্তু প্রেক্ষাপটগুলো সেভাবে তৈরি হয়, নেতৃত্ব মানে ধারাবাহিকভাবে তৈরি হয়। কাজেই এখনো বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার জন্য বিএনপি ধারাবাহিকভাবেই তার পেছনে আমরা আছি। এখন ওই যে মাসুদ তার দায়িত্ব পালন করতে যে গিয়েছিল জেলায়, ওই কিন্তু বলেছে যে জেলা ছাত্রদল আমাকে সহযোগিতা করেছে, বাধাও দিয়েছে তারা কারা? তারা আঞ্চলিক ছাত্রদল। এখানে বুঝতে হবে যে প্রত্যেক
প্রত্যেকটা এলাকায় একেবারে উপজেলা আমি পর্যন্ত প্রশ্ন তুলেছি হচ্ছে কন্ট্রোল আছে কিনা, কন্ট্রোল না থাকলে তো এরকম অবস্থা হবেই। এখানে ছাত্র আন্দোলনটা যে হয়েছে উপজেলা পর্যায়ে, সেখানে কিন্তু বেশিরভাগ ছাত্র দলের সমন্বয়ক ছিল, তাদের মধ্যে হয়তোবা মাসুদের সমন্বয়টার অভাব ছিল। একটা কথা বলতে একটু শেষ করি, আমি যখন সাইটটা জেলায় গিয়েছি কোথাও সামনে থেকে বা হচ্ছে ইয়া থেকে ছাত্র দলের অবদান সেই ক্ষেত্রে আমি ওই জেলা পর্যায়ে এমন একটা খুঁজে পাই নাই। আমরা জানি যে আমিও তো আমার নির্বাচনী এলাকায় দেখেছি ছাত্র দলের অবদান আমি দেখেছি। এখন এই যে চাঁদাবাজের বিষয়টা, এখন ইসলামী ব্যাংক যে পুনরুদ্ধার করলো, এটা কি দখল বলবেন না পুনরুদ্ধার বলবেন? আমার একটা জায়গা হয়েছে, আমরা তো সেটাই বলবো, এটা চাঁদাবাজি কথা বলে। আমার একটা জায়গা 15 বছর আগে, আমি 12 বছর আগে থেকে বেদখল, আমি পুনরুদ্ধার করেছি। বিএনপি কি করেছে? এই যে জুডিশিয়ারি কু করে এই ডক্টর ইউনূসের সরকারকে উৎখাত করতে চেয়েছিল, সেখানে বিএনপির কি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রথমে ঢাল হয়ে 12টা পর্যন্ত টিকে থাকেনি? এরপরে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেল, তারপর একটা সমাধান হলো। আমি একটা কথাই বলতে চাই যে আমরা অনেক বিতর্ক করতে পারি, কিন্তু এই সরকারকে নতুন বাংলাদেশ গড়ার আসলে বিতর্ক তর্ক বিতর্কের পাশাপাশি বর্তমান বাস্তবতা বুঝতে হবে, এটা আপনি বলতে চাচ্ছেন? অবশ্যই বুঝতে হবে। আরেকটা কথা শেষ করি, অবশ্যই নির্বাচনী রোডম্যাপ মানেই 3 মাসের মধ্যে নির্বাচন না। আর এই যে এতগুলো কমিশন করে বসে থাকলে হবে না। 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে, শেষ মন্তব্যে সংস্কার হবে না রোডম্যাপের কোনো ভাই কি আলোচনা করবেন? শেষ মন্তব্যে মনে রাখা উচিত যে গণতন্ত্র মানে ভিন্ন মতের সহাবস্থান। কখনো এরকম হবে না সব মত এক হয়ে গেছে গণতন্ত্র হয়েছে, ভিন্ন মত তো থাকবেই। এবং এই ভিন্ন মত কিসের উপরে হয়? পাওয়ার নিয়ে হয়। এখন এই প্রথম পর্যায়ে ফ্যাসিবাদ পর্যায়ের পরে নতুন করে যে দেশ গঠন করছি, তার টার্গেট কি? একটা ফ্রি ফেয়ার ইলেকশন। তো ইলেকশনে তো প্রতিদ্বন্দ্বিতা হবে, একদল আরেক দলকে ডিফিট করবে, পলিটিক্যালি, ইকোনমিক্যালি, অন্যান্য প্রোগ্রাম দিয়ে। এই রকম বিতর্ক থাকবেই। আমাদের যেটা করতে হবে তা হচ্ছে রাজনীতির মধ্যে যেগুলো ধ্বংসাত্মক দলগুলো করে সেগুলোর বিরুদ্ধে সংস্কারটা করতে হবে কালচারালি। শেষ লাইন কি বলবেন? জি, শেষ লাইন কি বলবেন? শেষ লাইন বলবো যে মানুষের মনন যেমন বদলাতে হবে, চিন্তা বদলাবে, রাজনৈতিক দলের প্রক্রিয়া এবং আচরণও বদলাতে হবে। আমি বলি, আমরা যে কঠিন বাস্তবতার ভেতরে আছি, এটা যে বুঝতে পারবে না তার কপাল কিন্তু খুব খারাপ। আমরা অনেকে ভাবছি স্বৈরাচার বিদায় নিয়েছে, আমরা এখন ভাগ বাটোয়ারা লাভ লোকসানের হিসাব করব এবং ক্ষমতায় যাব। কপাল খারাপ কি? কপাল এই জন্য খারাপ, ক্ষমতা থেকে দূরে সরে যাবে, ক্ষমতা থেকে দূরে সরে যাবে জানেন। আপনি এখানে প্রতিবিপ্লব হওয়ার সমূহ সম্ভাবনা আছে, ওই শক্তি এখনো বাজারে রয়েছে, আমাদের কারো চেয়ে শক্তিশালী ভাবে রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য, এবং একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ সময় ধরে আমাদের এই আলোচনা শুনেছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।